ত্রিবান্দার নামের এক বদনাম শহর, যার প্রতিটা থানার পুলিশ বহু আগেই সাধারণ মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে। সেই শহরেই বদলি হয়ে আসে এসআই নোবেল। আর ঠিক সেদিনই 28 জন অফিসারকে একসাথে বদলি করা হয়। এই 28 জনের মাঝে এক অফিসার হঠাৎই দিনের আলোয় এমন ভাবে গায়েব হয়ে যায় যেন তার কোনো অস্তিত্বই ছিল না। সবার মতে এই অফিসার ছিল সৎ আর নীতিবান। এমন একটা মানুষের হঠাৎ গায়েব হওয়া কি নিতান্তই কাকতালীয়, না এর পেছনে আছে এমন এক পাপ যা কেউ কল্পনা করলেও গা শিউরে উঠবে। অফিসার গায়েব হওয়ার কয়েকদিন পরই শহরের বিভিন্ন জায়গায় পাওয়া যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের লাশের টুকরো। এই ঘটনার পরে নড়ে চড়ে বসে কেরালার পুলিশ। শুরু হয় শ্বাসরুদ্ধকর এক তদন্ত, আর এরপরে যা বের হয়ে আসে তা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিবে। মানুষ নিজের স্বার্থের জন্য এত জঘন্য পাপও যে করতে পারে সেটা যেন আপনি বিশ্বাসই করতে পারবেন না। এমনই সাসপেন্স, প্রতিটা মুহূর্তের টুইস্ট, শ্বাসরুদ্ধকর এক তদন্ত আর রিভেঞ্জ থ্রিলার ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ কেরালা ফাইল সিজন 2। সিজন 2 এর গল্পটা সম্পূর্ণ নতুন, তাই সিজন 1 দেখার দরকার পড়বে না। K9 স্কোয়াডের সুপারভাইজার ধীরাজ তাদের ট্রেনিং প্রাপ্ত কুকুর টেরির বডি টেম্পারেচার মেপে বলে, সব তো ঠিকই আছে, ওকে নিয়ে যাও। K9 স্কোয়াডের এন্নাকুলাম শাখা থেকে জ্যাসমন আর সুধি টেরিকে নিয়ে আসে থ্রিপাঙ্গুরের এক ক্রাইম স্পটে। খবরে বলা হয় এমভি কৃষ্ণনারায়ণের ব্যক্তিগত মিউজিয়ামে আনুমানিক রাত 2টায় এই ভয়ানক চুরি হয়। 300 বছর আগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ বিভিন্ন মূল্যবান ধাতব আর সোনার জিনিস চুরি হয়ে গেছে। কোচির এমন নামকরা এক জাদুঘর থেকে এত বড় এক চুরি কিভাবে হলো সেটাই এখনো পুলিশের টিম বুঝে উঠতে পারছে না। ম্যানেজার জানায় এটা কৃষ্ণনারায়ণের জাদুঘর হলেও 2007 থেকে একটা ট্রাস্ট এই জাদুঘর পরিচালনা করছে। আমাদের ধারণা মতে সর্বমোট 2 কোটি টাকার জিনিস চুরি হয়ে গেছে। জ্যাসমন টেরিকে নিয়ে মিউজিয়ামে আসতেই ইন্সপেক্টর বলে ফরেন্সিক টিম তো এখনো পৌঁছাতে পারেনি, তাহলে ডগ স্কোয়াড ততক্ষণ গ্রাউন্ড ফ্লোর চেক করুক, হলরুম পরে দেখা যাবে। না হলে দেখা গেল কুকুর ক্রাইম সিন নষ্ট করে দিল। জ্যাসমন পুলিশের পারমিশন নিয়ে টেরিকে ভ্যান থেকে নামাতে গেলেই দেখে সে কেন যেন নামতে চাইছে না। কোনো মতে জোর করে নামালেও একটু পরেই থেমে দাঁড়িয়ে থাকে। কোনোভাবেই সে জাদুঘরের দিকে যেতেই চাচ্ছে না। জ্যাসমন বেশ রেগে কোনো মতে টেনে টেরিকে ভিতরে নিয়ে আসলে পুলিশের ফটোগ্রাফার আচ্ছু জিজ্ঞেস করে, ওর নাম তো টেরি তাই না? তখনই এক গার্ড এসে বলে সিঁড়ির পথটা এদিকে। জ্যাসমন টেরিকে সেদিকে টেনে নিতে গেলেই টেরি রেগে ডাকতে শুরু করে। সেখান থেকে সে আর একটুও নড়ে না। হঠাৎই জ্যাসমনের চারিপাশে পাগলের মতো ঘুরতে থাকে। আশেপাশের সবাই টেরির এমন কর্মকাণ্ড দেখে বেশ অবাক হয়ে তাকায়। জ্যাসমন আর সুধি টেরিকে থামতে বললে টেরি উল্টা জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করে দেয়। জ্যাসমন আর সুধি মিলে 1000 বার থামতে বললেও টেরি খুব হিংস্র আচরণ শুরু করে দেয়। আচ্চুর দিকে তাকিয়ে চিৎকার করতে করতে আচমকাই জ্যাসমনের হাতে কামড় বসিয়ে দেয়। ব্যথায় সে টেরিকে ছেড়ে দিতেই টেরি সুধিকে টপকে সারা মিউজিয়ামে পাগলের মতো ছুটতে ছুটতে আশেপাশে থাকা সব মুখে নিয়ে কামড়াতে থাকে। পুরো ক্রাইম সিন একদম উলটপালট করে হঠাৎই ম্যানেজারের টেবিলে উঠে বসে। পাশেই সুইয়ের মতো তীক্ষ্ণ পেপার হোল্ডার দেখে তাতেই মুখ দিয়ে কামড়াতে থাকে যেন এখনই সেটা গিলে খাবে। কেটে যায় একটা মাস। ত্রিবান্দ্রামের এক লোকাল বাসে 2টা ছেলে আম্বিলি রাজু নামের এক কনস্টেবলের ঘুমের ভিডিও করছে। আম্বিলে ঘুমের মধ্যেই পাশের লোকের কাঁধে পড়ে গেলে প্রশানন নামের এই গুন্ডা রেগে তাকে সরিয়ে দেয়। ঘুম ভাঙতেই পাশে এক বৃদ্ধকে দেখে আম্বেলি প্রশাননকে জানালার পাশের সিট থেকে সরিয়ে সেই লোককে বসতে বলে। প্রশানন রেগে উল্টাপাল্টা বলতে শুরু করলে পেছন থেকে একজন বলে, এক চোরকে বসিয়ে আপনি কেন দাঁড়ালেন স্যার? প্রশানন রেগে বলে, প্রথমত পাবলিক ট্রান্সপোর্টে কারো হাতে হাত করে পড়ানোর আইন নেই, আর তোমরা কোর্টে প্রমাণ হওয়ার আগেই আমাকে চোর বানিয়ে দিচ্ছ কেন? হঠাৎই বাস স্লো হয়ে যায়। 3 লোক বাসে উঠেই প্রশাননকে ইচ্ছা মতো মারতে থাকে। আম্বেলি চুপচাপ দাঁড়িয়ে থাকে যেন সে কিছু দেখছেই না। বেশ কিছুক্ষণ পরে একইভাবে দাঁড়িয়ে বলে, সাধারণ জনগণের একে মারার কোনো অধিকার নেই, সবাই সরে যাও। সাথে সাথেই সবাই থেমে যায়। প্রশাননকে কোটারাক্কার জুডিশিয়াল কোর্টের ক্যান্টিনে বসিয়ে আম্বেলি আয়াপ্পান নামের কাউকে কল করে, কিন্তু আয়াপ্পান কল রিসিভ করে না। প্রশানন বলে, সুপার ফাস্ট বাস কখনোই বেম্বায়ামে দাঁড়ায় না, অথচ যেই 3 জন আমাকে মারলো তারা ওইখান থেকেই বাসে উঠেছিল আর পরে স্টেশন আসার আগেই নেমে গিয়েছিল। 5 মিনিটের জন্য কেউ বাসে কেন উঠবে? আপনি প্ল্যান করে আমাকে গুন্ডা দিয়ে
দিয়ে মার খাইয়েছেন তাই না? আম্বেলি হেসে বলে, তুমি দেখি তোমার উকিল থেকেও বুদ্ধিমান। তখনই প্রসারণকে নিতে তার দুলাভাই আসলে আম্বেলি একটা ভিডিও দেখিয়ে বলে, সবার সামনে তোমার এই শালা আমাকে হুমকি দিয়েছে যে সে নাকি আমাকে আর আমার পরিবারকে দেখে নেবে। এই ভিডিও দেখালে এই লোকের বেল তো ক্যান্সেল হবেই, সাথে 3 মাসের জেলও হবে। লোকটা কাকুতিমিনতি করে বলে, আমাদের পরিচয় তো বহুদিনের স্যার, বলেন কত দেওয়া লাগবে? আম্বেলি বলে, পাবলিকের মার খেয়ে ওর শিক্ষা হয়ে গেছে, তাই ভিডিওটা আর কাউকে দেখালাম না। তখনই এক উকিল এসে আম্বেলিকে ডাকলে আম্বেলি বের হয়ে যায়। কিছুক্ষণ পরেই আম্বেলি কল করলে তার স্ত্রী বেশ বিরক্ত হয়ে মেয়ে ভিজিলাকে ফোন ধরিয়ে দেয়। আম্বেলি বলে, তুমি কাল যে ফোনের নাম বলেছিলে ওটা 15,000-এ হয়ে যাবে না? ভিজিলি খুশি হয়ে বলে, ভিজিলা খুশি হয়ে হ্যাঁ বলতেই আম্বেলি বলে, আমি আজ বাসায় ফিরলে আমার সাথে চালের দোকানে যাবে, ঠিক আছে? এখন গিয়ে একটা কাজ করো, চন্দ্রিকা আন্টির বাসায় গিয়ে জিজ্ঞেস করবে যে আয়াপান এই কয়দিনের মধ্যে বাসায় এসেছিল কিনা। ভিজিলা বিরক্ত হয়ে বলে, না গেলে হবে না? কেউ আমাকে ওখানে দেখলে কি মনে করবে? আম্বেলি রেগে বলে, তোমার কথা মতো ফোন কিনে দিচ্ছি, তাহলে আমার একটা সামান্য কথাও রাখতে পারবে না? ভিজিলা বিরক্ত হয়ে রাজি হলে আম্বেলি বলে, সরাসরি কিছু জিজ্ঞেস করবে না, ঘুরিয়ে ফিরিয়ে কথা বের করবে, ঠিক আছে? চন্দ্রিকার যেন সন্দেহ না হয় তাই আমিও কল করে সরাসরি কিছুই জিজ্ঞেস করিনি বলেই কল কেটে দেয়। উকিল বলে, পুলিশকে না জড়াতে চাইলে বাইজুকে বললেই তো হতো, সেই সব তথ্য বের করে দিত। আম্বেলি বলে, আসলে আয়াপ্পান আমার আত্মীয়, তার উপরে ওকে যতটুকু জানি সে এত সহজে ধরা দিবে না। জেনারেল হাসপাতালে নোবেল রোগীদের লাইনে দাঁড়িয়ে দেখে খবরে বলা হচ্ছে ত্রিবান্দাম জেলার বেশ কিছু থানার পুলিশেরা গুন্ডাদের সাথে হাত মিলিয়েছে। এই জন্যই আজ কয়েকটা থানা থেকে মোট 5 জন SHO আর 12 জন সিভিল অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। নোবেলের সিনিয়র কল দিয়ে বলে, এতদিন ভালোই স্পোর্টসে ছিলে, এখন আবার সত্যি সত্যি পুলিশ হওয়ার কি দরকার? নোবেল বলে, না স্যার, এইভাবে এতদিন অনেক সময় নষ্ট করেছি, এবার আমি সত্যিকারের পুলিশ হতে চাই। সিনিয়র বলে, ঠিক আছে, তোমার পোস্টিং ত্রিবিন্দামে হয়ে গেছে, জেলা না গ্রামে হয়েছে তা এখনো জানা যায়নি, কিছুক্ষণ পর এসেই দেখা করো। নোবেল ডক্টর দেখাতে আসলে ডক্টর সেলিন রিপোর্ট দেখে বলে, এত অ্যালার্জি কিভাবে হলো, কি কাজ করেন? নোবেল বলে, আমি আপাতত ডিস্ট্রিক্ট রেকর্ডস ব্যুরোতে আছি। সেলিন জিজ্ঞেস করে, বাসায় কোনো পোষা প্রাণী আছে নাকি? অনেক সময় পোষা প্রাণীর লোমের জন্য অ্যালার্জি হয়। নোবেল বলে, হ্যাঁ, একটা কুকুর আছে। সেলিন বলে, আপাতত 2 সপ্তাহ কুকুরকে দূরে রাখেন, তারপর বোঝা যাবে যে কি হয়েছে। নোবেল হেসে বলে, তাহলে তো এবার আমার নিজেকেই বাইরে থাকতে হবে। আসলে নোবেলের স্ত্রী স্টেফি তাদের পোষা কুকুর রুবিকে অনেক পছন্দ করে। নোবেল বাসায় ফিরে সব জানালেই স্টেফি বলে, ডক্টর তোমাকে এমন বলেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না, এমনি তুমি রুবিকে পছন্দ করো না, তাই ওকে বের করার বাহানা বানাচ্ছ, তাই না? নোবেল হাসতে হাসতে টিভি অন করলেই দেখে খবরে ত্রিবান্দামের কানিয়ারভিলা থানার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকরা বলছে, এই শহরের এই থানাতেই সরকার সবচেয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে। SHO আর SI সহ প্রায় 28 জন অফিসারকে ট্রান্সফার করা হয়েছে, আর এই জন্যই গত 2 দিন যাবৎ থানার বাইরে এভাবে হাঙ্গামা হচ্ছে। নোবেল স্টেফিকে বলে, এই থানায় আমার পোস্টিং হয়েছে, না জানি ওখানে কি হবে। আম্বেলির রাস্তার পাশের এক লটারির দোকানে দাঁড়িয়ে টেকনিক্যাল টিমের সুবেরকে কল দিলে সুবের বলে, আপনি কি ওই 28 জনের মধ্যে আছেন নাকি? আম্বেলি বলে, না, তবে কাল আরো 2 জনের নাম আসবে, তার একজন আমি। আর এসব কোনো ব্যাপার না, শুধু তো ট্রান্সফারই করছে, যা জিজ্ঞেস করেছিলাম তার কি হলো? সুবের বলে, 19 তারিখ মানে পরশু দিনের আগে আয়াপ্পানের ফোন এর্নাকুলামে ছিল, কিন্তু আজ সকাল থেকে এই ফোন ত্রিবিন্দামে আছে। সকলে পূজাগড়া এলাকায়, এরপর ভেম্বায়েম, তারপর দুপুরের দিকে কোটারা কারা এসেছে, মানে কোর্টের আশেপাশেই আছে। সর্বশেষ লোকেশন থাম্পানুর। কথাটা শুনতেই আম্বেলি ভয়ে ভয়ে আশেপাশে তাকায়, কারণ সে এখন নিজেই থাম্পানুরে আছে। আম্বেলি ভিজিলাকে কল দিয়ে বলে, এখন আর চন্দ্রিকার বাসায় যাওয়া লাগবে না, আমার আসতে দেরি হবে, এই মায়ের সাথে গিয়ে ফোন কিনে নিও। ভিজিলা কিছু বলার আগেই আম্বেলি কল কেটে দেয়। পরের দিন সকালে নোবেল চলে আসে ডিওয়াইএসপির অফিসে। ডিওয়াইএসপি জিজ্ঞেস করে, কানিয়ারভিলা থেকে কে কে এসেছো? এসপি মনোজ আর নোবেল দাঁড়ালে ডিওয়াইএসপি বলে, এই থানার কিন্তু আগে থেকে অনেক বদনাম, তাই সাবধান থেকো। 30 জনের মধ্যে 28 জনের ডিউটি অর্ডার চলে এসেছে, কারা কারা জয়েন করেছে রিপোর্টটা কালই আমাকে জানাবে। অফিস থেকে বের হতে হতে মনোজ বলে, আজ আরো 2 জনের ট্রান্সফার হবে, চলো গিয়ে থানা সামলাই। মনোজ ডিউটিতে জয়েন করতেই প্রবীণ এসে বলে, আজ 2 জনের বদলি হবে, তার মধ্যে একজন কাল এসে তার ডকুমেন্ট নিয়ে যাবে, আর অপরজন গতকাল এক ছিনতাইকারীকে কোর্টে পেশ করার জন্য কোটাকারা গিয়েছিল, সে এখনো থানায় রিপোর্ট করেনি, কল দিয়েছি রিসিভ করেনি। মনোজ বলে, যাও গিয়ে তার বাসায় কল করো। আম্বেলির স্ত্রী আর মেয়ে নতুন মোবাইল কিনতে আসলে ভিজিলাকে তার মা বলে, বাবাকে কল দিয়ে দোকানদারের সাথে কথা বলিয়ে দাও, কিন্তু ভিজিলা কল দিলে আম্বেলির ফোনে কল যায় না। আম্বেলির ফোনে কল তো যায়, কিন্তু কেউ রিসিভ করে না। প্রবীণ ভিজিলাকে কল করলে বলে, গতকাল মোবাইলের দোকান থেকে কল দেওয়ার পর থেকেই বাবাকে আর ফোনে পাইনি। নোবেল মনোজের ক্যাবিনে আসলে মনোজ বলে, আজ একজনের ট্রান্সফারের অর্ডার এসেছে, কিন্তু কাল দুপুরের পর থেকে তার কোনো খোঁজ নেই। আর মজার বিষয় হলো, তাকে কোনো
থানায় পোস্টিং করা ছাড়াই ট্রান্সফার করা হয়েছে। তখনই সুনীল নামের এক অফিসার আসলে মনোজ নোবেলকে বলে সুনীলের চিঙ্গানুরে পানিশমেন্ট ট্রান্সফার হয়েছে। মনোজ সুনীলকে জিজ্ঞেস করে আম্বিলির ব্যাপারে কিছু বলতে পারবে, এখনো তার কোনো খোঁজ নেই। সুনীল বেশ অবাক হয়ে বলে আম্বিলি স্যার তো না বলে কখনোই ছুটি নেয় না, আর সে তো 2 সপ্তাহ আগে থেকেই তার ট্রান্সফারের কথা জানতো, তাই মন খারাপের কোনো কারণ নেই। প্রবীণ বলে তার বাসার লোকেরাও তার বিষয়ে কিছু বলতে পারছে না। সুনীল বলে কাল যে আসামিকে নিয়ে গিয়েছিল তার তো বেলও হয়ে গেছে। কোট্টাকারাতে দীনেশ নামে একটা উকিল আছে, তার সাথে একবার কথা বললে হয়তো কিছু জানা যাবে। মনোজ বলে কাজের চাপের কারণে আবার কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিল না তো। সুনীলের এবার সত্যি অনেক চিন্তা হয়, তাই সে আম্বিলির নাম্বারে কল করে। দেখা যায় এক শুনশান রাস্তার পাশের নর্দমায় আম্বিলির ফোন পড়ে আছে। কল বাজতে বাজতেই ফোনটা বন্ধ হয়ে যায়। তাহলে কি আম্বিলির সাথে ভয়ানক কিছু হয়েছে? গল্প চলে আসে ত্রিশূরের এক ডগ রিটায়ারমেন্ট হোমে, যেখানে ডগ স্কোয়াডের কুকুরদের রিটায়ারমেন্টের পর রাখা হয়। এই রিটায়ারমেন্ট হোমের এক সেলে গল্পের প্রথমে দেখানো সেই টেরিকে রাখা হয়েছে। টেরি এখন বেশ অসুস্থ। ডক্টর রুবিনা জিজ্ঞেস করে টেরির পটিতে রক্ত পাওয়া গেছে নাকি। রেজি বলে সেদিন বমি লাল রঙের মনে হচ্ছিল, ওর অ্যাডপশন ঠিক হয়ে গেছে, এমন সময় অসুস্থ হয়ে পড়েছে, আমার মনে হয় না ওকে এত দূরে পাঠানো ঠিক হবে। ডক্টর বলে এমনি ও অনেক দুর্বল, তার উপরে মুখে এই নজেল বাঁধায় আরো অসুস্থ হয়ে যাচ্ছে। রেজি বলে আসলে ও এতটা অসুস্থ যে কোনটা খাবার আর কোনটা পাথর চিনতে পারছে না, তাই এই নজেল বেঁধে রাখা হয়েছে। ডক্টর বলে চিকিৎসার সাথে সাথে ওকে আবারও ট্রেনিং দেওয়া লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতেই টেরির পেটে হাত রাখতেই সে আচমকায় ব্যথায় কাঁকিয়ে ওঠে। রেজি রিটায়ারমেন্ট হোমের ইনচার্জ রাঘু রামানের কাছে এসে বলে ডক্টর রুবিনা বলেছে এক্স-রে করতে হবে। রাঘু বিরক্ত হয়ে বলে ডক্টরকে বলো কোনো ওষুধ দিয়ে কাজ চালাতে। রেজি বলে এক্স-রে এর কাজ ওষুধে হয়ে গেলে ডক্টর কেন এক্স-রে কথা বলবে, গাড়ি কে চালিয়ে নিয়ে যাবে সেটা বলেন। রাঘু বলে আয়াপ্পানকে নিয়ে যাও। সুরেশ বলে আয়াপ্পান নেশা না করেও সবসময় যেন ঘোরের মধ্যে থাকে, আবার যদি আগের মায়ের মতো কোনো দুর্ঘটনা ঘটে তখন কি হবে। রাঘু বিরক্ত হয়ে বলে এই আয়াপ্পানের যে কি করব কে জানে। আয়াপ্পান তখন রান্নাঘরের বাইরে ধূমপানে ব্যস্ত। ভেতরে হোমের এক কর্মচারী এসে বলে টেরির জন্য ডক্টর ভাতের মার চেয়েছে। বাবুর্চি বলে ভাত তো কেবলই চড়িয়েছি, মার হতে সময় লাগবে। কর্মচারী বলে কালকের বাসি মার দিলেই হবে। হঠাৎ আয়াপ্পান উঠে বলে মার আমি নিয়ে যাচ্ছি বলেই মারের জগ নিয়ে বাইরে আসতেই বাইরের 2 কুকুর তাকে দেখে খুশিতে লেজ নাড়তে থাকে। তাদের ট্রেনার বলে এরা সারা দিন আমাদের সাথে থাকে, তবুও আয়াপ্পানকে দেখলেই এত খুশি কেন হয় কে জানে। আয়াপ্পান তাদের সামনে এসে পরম যত্নে মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। গল্প চলে আসে বর্তমানে। সুনীল বলে আম্বিলি স্যার কেস বানানোতে অনেক এক্সপার্ট, সে যদি ভাবে যে কাউকে সাজা দিবে তাহলে এমন কেস বানাবে যে তাকে সুপ্রিম কোর্টও বেল দিতে পারবে না। মনোজ জিজ্ঞেস করে তাহলে আম্বিলির ট্রান্সফার কেন হচ্ছে। সুনীল বলে আসলে সিনেমার জীবন আর বাস্তব জীবনে অনেক পার্থক্য, বিশেষ করে ত্রিবান্দামে টিকতে হলে কারো না কারো দাসত্ব তো অবশ্যই করতে হবে। তবে আম্বিলি স্যার কারো দাসত্ব করতো না, সে সবাইকে সমান চোখে দেখত, তাই সবাই যেমন তাকে ভয় পায় তেমন সম্মানও করত। তবে তার এই সৎ আচরণের জন্য কেউ কেউ তাকে শত্রুর নজরে দেখত, আর তার এই ট্রান্সফার তো শুধুমাত্র দেখানোর জন্য ছিল যেন কেউ কোনো প্রশ্ন না করতে পারে। দীনেশ উকিলকে কল করলে সে জানায় আম্বিলিকে আমি থাম্পানুর বাস স্টেশনে নামিয়ে দিয়েছিলাম। আসলে ওই বাস স্ট্যান্ডে একটা লটারির দোকান আছে, প্রতিদিন সন্ধ্যায় আম্বিলি একবার হলেও ওই লটারির দোকানে যেত। এদিকে সুনীল বলে আম্বিলি স্যার ডিপার্টমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ তার কাছে এখানে সব আসামির নাম, ঠিকানা, তাদের দুর্বলতা এই সব তথ্য ছিল। তখনই প্রবীণ এসে লটারির কথা বললে সুনীল বলে স্যারের লটারি এতটাই পছন্দ যে রোজ 500 টাকা তো লটারি কিনতো, তাছাড়া সে শুভ অশুভ এসব বিষয়ে অনেক বিশ্বাস করে। মনোজ প্রবীণকে বলে তুমি সুনীলকে নিয়ে ওই দোকানে জিজ্ঞাসাবাদ করো, আর সুনীল তুমি কয়দিন এখানেই থাকো, আমি তোমার নতুন থানার এসএইচওর সাথে কথা বলে নিব। দোকানদার সুনীলকে বলে স্যার রোজ কম করে হলো 25টা লটারি কেনে, কিন্তু কাল কোনো লটারি না কিনে চলে গেছে, কে যেন কল দিয়েছিল, তার সাথে কথা বলতে বলতেই স্টেশনের দিকে গেছে, কোনো সমস্যা হয়েছে নাকি। সুনীল বলে গতকাল থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, আর সে বাসায়ও ফেরেনি। দোকানদার বলে বিচ্চুকে জিজ্ঞেস করেন, সে তো সবসময় ব্রিজের আশেপাশেই থাকে, কিছু হলে দেখতেও পারে। বিচ্চু জানায় সে গতকাল আম্বিলিকে এখানে কোথাও দেখেনি, তবে বাইপাসে গেলে হয়তো কোনো তথ্য পাওয়া যেতে পারে। তবে তা জানার মতে কয়েকদিন আগেই কর্ণাটকা থেকে কিছু লোক স্যারের সাথে কিসে যেন ডিল করতে এসেছিল। বাইপাসের এক বয়স্ক লোক জানায় গতকাল সে আম্বিলিকে এই বাইপাস রোডেই দেখেছিল, মনে হচ্ছিল কিছু একটা নিয়ে খুব চিন্তায় আছে। সামনে নীল গাড়ি দেখে কেমন ভাবে যেন তাকালো। আমি ডেকে বললাম চলেন আমি ছেড়ে দিয়ে আসি, কিন্তু স্যার আমাকে বেশ ঘাবড়ে বলল দরকার নেই। তারপর কি মনে করে যেন একটা অটোয় উঠে চলে গেল। সেই নীল গাড়িও
স্যারের অটোর পিছু পিছু চলে যায়। গাড়িটা ভেরিয়ান্ট ডিলাইট প্লাস কোম্পানির। প্রবীণ কল দিয়ে বলে তারা এখন সেই অটোওয়ালার কাছে যাচ্ছে। নোবেল মনোজকে বলে সুনীল আম্বানির বিষয়ে যা বলল তাতে মনে হচ্ছে তার সাথে সমাজের উঁচু স্তর নিচু স্তর সবার সাথেই ভালো সম্পর্ক ছিল। এমন মানুষ হয়তো নিজে কারো থেকে লুকানোর জন্য গায়েব হয়েছে, না হলে তার সাথে খুব খারাপ কিছু হয়েছে। ফোন যেহেতু বন্ধ তাই আমাদের এখন নাম্বার ট্রেস করা উচিত। প্রবীণ আর সুনীল অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলে সে বলে আমি স্যারকে নামিয়ে দেওয়ার পর লুকিং গ্লাসে তাকালে দেখি সে একটা নীল গাড়ির কাছে গিয়ে ড্রাইভারের সাথে কি যেন বলে গাড়িতে বসে। তবে গাড়িটা বেশ দূরে হওয়ায় গাড়ির ড্রাইভার বা গাড়ির নম্বর কিছুই দেখতে পাইনি। তবে গাড়ির উপরে একটা স্টিকার দেখেছিলাম, মনে হচ্ছিল কোনো রেন্টেকার কোম্পানির স্টিকার। সেই নীল গাড়িটাকেই একটা বনের মধ্যে নদীর পাশে দেখা যায়। কেউ একজন সেই গাড়ি নদীর পানি দিয়ে ভালো করে ধুচ্ছে। খবরে বলা হয় কানিয়ার ভিলার সাধারণ এক অফিসার আম্বিলি রাজু 11 তারিখ সন্ধ্যা থেকে নিখোঁজ। এর আগেও কাজের চাপ থেকে পাওয়ানোর জন্য অনেক অফিসার নিখোঁজ হয়েছে। এটাও এমনই এক কেস মনে করা হচ্ছে। গত আগস্ট আর মে মাসে কোট্টায়াম থানার সিপিও রশিদ আর পায়োনুর থানার এসআই সানিশ গায়েব হয়ে গিয়েছিল। তবে আম্বিলি রাজুর কেসে ডিওয়াইএসপি বলেছে চিন্তার কোনো কারণ নেই, তার ফোনের লোকেশন পাওয়া গেছে। গাড়ির লোকটা ড্যাশবোর্ড থেকে ছোট একটা গণেশ মূর্তি টেনে নিয়ে যায়। রাস্তার পাশে ড্রেন থেকে আম্বিলির ফোন ওঠানো হলে নোবেল কুরিয়ানকে কল দিয়ে বলে ফোনটা রাস্তা থেকে বেশ দূরে ড্রেনে পাওয়া গেছে। মনে হচ্ছে না যে এটা এমনি এমনি পড়ে গেছে, মনে হচ্ছে কেউ মোবাইলটা ছুঁড়ে ফেলেছে। মোবাইলে ধুলো মাটি আর পিচ পাওয়া গেছে। কুরিয়ান বলে প্রবীণ বলেছে অটো ড্রাইভার নাকি আম্বালিকে নীল গাড়িতে বসে কোথাও যেতে দেখেছে। নোবেল বলে এখান থেকে 3 কিলোমিটার পরে অনেক দোকান আর এটিএম আছে। আমি ওই সব জায়গার ফুটেজ চেক করে দেখি কোনো নীল গাড়ি দেখা যায় কিনা। তখনই সাজু এসে বলে মনে হলো মোবাইলের পেছনে রক্তের দাগ দেখেছি, দেখা যাক ল্যাব রিপোর্টে কি আসে। নীল গাড়ির লোকটা সিটে লেগে থাকা রক্ত ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে। এরপর পেছনের গ্লাসের উপর থেকে ইউ ড্রাইভের স্টিকার সরিয়ে ফেলে। দেখা যায় ব্যাক সিটের নিচ থেকে পানিতে টুপ টুপ করে রক্ত পড়ছে। তাহলে কি এই লোকই আম্বালিকে মেরে ফেলেছে? ডিওয়াইএসপি থানায় এসে নোবেলকে মনোজের রুমে ডেকে ঝাড়ি দিয়ে বলে সারা জীবন ভলিবল খেলেছো বলে কি 4টার পর ব্রেকে যাওয়ার অভ্যাস হয়ে গেছে? আম্বালির ফোন পেতেই ফোনটা যার তার হাতে দিয়ে চলে এসেছো, ল্যাবে গিয়ে রিপোর্ট নিয়ে আসতে কি খুব কষ্ট হতো? নোবেল বলে আমরা আসলে আম্বিলির কল রেকর্ড চেক করেছি, মনে হচ্ছে তার অনেক বড় বড় গুন্ডার সাথে যোগাযোগ ছিল। ডিওয়াইএসপি রেগে বলে একদম চুপ থাকো। তুমি জানো আম্বিলির ফোনে রক্তের দাগ পাওয়া গেছে, ব্লাডের ডিএনএ চেক করলে দেখা গেছে রক্তটা আম্বিলির। এই কথা শুনে মনোজ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ডিওয়াইএসপি নোবেলকে বলে যাও গিয়ে আম্বিলির পরিবারে খোঁজ নাও, তবে আম্বিলির রক্তের স্যাম্পল পাওয়ার বিষয়টা আর কাউকে বলবে না। ডিওয়াইএসপির এমন ঝাড়ি খেয়ে নোবেলের মেজাজ এত খারাপ হয়ে যায়। তখনই গাড়িতে স্টেফি কল দিয়ে বলে আজ রুবির কি হয়েছে জানো? আমি ওকে বাগানের পিলারের সাথে বেঁধে কিচেনে যেতেই শুনি রুবি চিৎকার করছে। এসে দেখি এলাকার এক কুকুর তাকে কামড়ে দিয়েছে। পরে আমি কুকুরটাকে তাড়িয়ে দিই। স্টেফি আর কিছু বলবে তার আগেই নোবেল বলে সব তো ঠিকই আছে, এত ঘাবড়ানোর কি আছে বলেই কল কেটে দেয়। স্টেফি কি যেন বলতে গিয়েও থেমে যায়। নোবেল আম্বেলির বাসায় আসলে বিজলি জানায় আয়াপ্পান এ বাসায় খুব কমই আসে। নোবেল জিজ্ঞেস করে আয়াপ্পান কি কাজ করে বলতে পারবে? পাশ থেকে বিজলির মা বলে আয়াপ্পান এক এক সময় এক এক কাজ করে। আসলে আম্বেলির সাথে একজনের বিয়ে হয়েছিল, তার সাথে ডিভোর্সের পরে আমার সাথে আম্বেলির বিয়ে হয়। এই আয়াপ্পান আম্বেলির আগের স্ত্রীর দ্বিতীয় স্বামী। নোবেল জিজ্ঞেস করে আয়াপ্পানের সাথে কি আম্বেলির কোনো ঝগড়া বিবাদ ছিল? আম্বেলির স্ত্রী বলে আয়াপ্পান তো আম্বেলির খুব ভালো বন্ধু ছিল, আর এদের দুজনের ঝগড়া হওয়ার সম্ভাবনাও কম, কারণ আয়াপ্পান বেশিরভাগ জেলেই থাকে। আশেপাশে যে কাউকে জিজ্ঞেস করলেই আয়াপ্পানের বিষয়ে জানতে পারবেন। রাতে নোবেল মনোজের কাছে আসলে মনোজ বলে তোমার কথা মতো আমি আয়াপ্পানের ক্রিমিনাল রেকর্ড সার্চ করে জানতে পারি তার নামে অনেকগুলো কেস আছে। 1986 সাল থেকে 2001 সাল পর্যন্ত সে মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। সেই সময় ত্রিবান্দাম থেকে নাগারকোয়েল পর্যন্ত যত চুরি হয়েছিল সবগুলো কেসে আয়াপ্পানের নাম আছে। 1996 সালে আয়াপ্পানকে গ্রেফতার করা হয়। 10 থেকে 15টা কেস মিলিয়ে তার মোট 12 বছরের জেল হয়, আর সাজার শেষ 4 বছর জেল থেকে মুক্ত হয়ে কালিকাবিলা থানায় হাজিরা দিতে শুরু করে। আবার যেন সে চুরির কাজে সামিল না হয় তাই তাকে ভিন্ন ভিন্ন জায়গায় ড্রাইভারের কাজ দেওয়া হয়। বর্তমানে পুলিশের ডগের রিটায়ার্ড হোম ত্রিশূরের আশ্রয়াতে কাজ করছে। নোবেল বলে আমি ওই শেল্টার হোমে কল দিয়েছিলাম। গত 2 বছর যাবৎ আয়াপ্পান ওখানে ড্রাইভারের কাজ সহ আরো ছোটখাটো কাজ করছে। তবে গত সপ্তাহ থেকে সে ওই হোমে আর চায়নি। ইনচার্জ জানালো সে নাকি জরুরি কাজে গ্রামে গেছে, অথচ গ্রামেও তাকে পাওয়া যায়নি। আয়াপ্পানের স্ত্রীর সাথে কথা বলে সে জানায় আমার থেকে আলাদা হওয়ার আগেই আম্বিলির সাথে ওই মহিলার প্রেম চলছিল। এক সময় মহিলাটা প্রেগনেন্ট হয়ে গেলে আম্বিলিকে হুমকি দেয় যে বিয়ে না করলে নিজেকে শেষ করে দিবে। তাই আমি আম্বিলিকে ওই মহিলা
মহিলাকে বিয়ে করতে বলেছিলাম। নোবেল জিজ্ঞেস করে আম্বিলি কি এখনো এ বাসায় আসে? আয়াপ্পানের স্ত্রী বলে আয়াপ্পান থাকলেও সে আসে, না থাকলেও আসে। নোবেল জিজ্ঞেস করে এসবের জন্য কখনো দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে? আয়াপ্পানের স্ত্রী বলে একদমই না, আম্বিলির জন্যই তো আমার আর আয়াপ্পানের বিয়ে হয়েছিল। আয়াপ্পান আর আম্বিলির সম্পর্ক তো খুবই ভালো, এক কথায় বলতে গেলে তারা একদম কলিজার বন্ধু। নোবেল কুরিয়ানকে বলে আম্বিলির কল রেকর্ড বলছে গত এক সপ্তাহ থেকে আম্বিলি আয়াপ্পানকে কয়েকবার কল দিয়েছে, কিন্তু আয়াপ্পান তার কল রিসিভ করেনি। এছাড়াও আম্বিলিকে কর্ণাটকার এক নম্বর থেকে বেশ কয়েকবার কল করা হয়েছিল, প্রতিবারই 30 থেকে 40 সেকেন্ডের মতো কথা হয়েছিল। গতকাল সন্ধ্যা ঠিক 6টার সময় আয়াপ্পানের ফোন থেকে একটা মেসেজ এসেছিল। মেসেজে লেখা ছিল ব্লু রিয়ন বাইপাস জংশন। আশেপাশে জিজ্ঞেস করে যে তথ্য পেয়েছি সে অনুযায়ী মেসেজ যখন এসেছিল তখন আম্বিলি থুম্পা নুড়েছিল। তার মানে সে ওই মেসেজ দেখেই ব্লু রিয়ন খুঁজতে বাইপাস জংশনে গিয়েছিল। মনোজ বলে একটা টিম বানিয়ে আয়াপ্পান আর ওই গাড়ি খুঁজে বের করো। খবর পেয়েছি যে আম্বিলি কয়েকদিন আগে কোনো বালুঘাটের ঝগড়া মীমাংসা করতে গিয়েছিল। মিথিলাজ আর আজি বেলাইনি এই দুজনের নাম জানা গেছে। এদের সাথে কথা বলো, হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। গাড়িতে নোবেল তার বন্ধুকে কল দিয়ে বলে আসলে আজ রুবির সাথে রাস্তার কোনো কুকুরের ঝগড়া হয়ে গিয়েছিল, রুবিকে এন্টি র্যাবিসের টিকা দিলে ভালো হতো না? নোবেলের বন্ধু রেগে বলে কুকুর কামড়ে গিয়েছে 4টায়, টিকা 3 ঘন্টার মধ্যে দিতে হয়, আর তুমি এখন কল দিয়েছো? স্টেফি ছিল বলেই রুবি এ যাত্রায় বেঁচে গেছে। কাজের বাইরেও একটা জীবন আছে, সেদিকে নজর দাও। এদিকে শেল্টার হোমে একটা কুকুর অসহায়ের মতো সেলের বাইরে তাকিয়ে আছে। রাঘুকে রেজি এসে বলে কাসারগড় থেকে কিছু কুকুর পাঠাচ্ছে, 12 তারিখে আসবে, 2টা ছেলে আর 2টা মেয়ে কুকুর। রাঘু বলে ওদেরকে বি ব্লকে থাকার ব্যবস্থা করে দিও। আর শোনো, ত্রিবান্দাম থেকে এক নিখোঁজ পুলিশের খোঁজ নিতে কল দেওয়া হয়েছিল, হয়তো তারা খুব জলদি এখানে আসবে, তাই সবাইকে বুঝিয়ে দিও যে কি বলতে হবে, কেউ যেন ভুলেও মুখ না খোলে। বলেই দুইজনেই সামনের মাটির দিকে তাকায়। জায়গাটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কাউকে কবর দেওয়া হয়েছে। তাহলে কি এরা সবাই মিলে আয়াপ্পানকে খুন করেছে? ক্লাসে টিচার পড়াচ্ছে, ছোট্ট একটা ছেলে আনমনে ভাবছে কখন টিফিন ব্রেকের ঘন্টা বাজবে আর কখন সে বাইরে যাবে। ভাবতে না ভাবতে বাইরের দিকে তাকিয়ে দেখে তার প্রিয় কুকুরটা দৌড়ে আসছে। সাথে সাথেই টিফিনের ঘন্টা বাজতেই ছেলেটা গাছতলায় বসে তার টিফিন তার কুকুরকে খেতে দেয়। পাশে 2টা ছেলে এইসব দেখে বাচ্চাটাকে নিয়ে মজা করতে থাকে। হঠাৎ একটা বল এসে বাচ্চাটার গায়ে লাগে। একটা ছেলে তাচ্ছিল্য করে বলে জলদি বল দে। ছেলেটা ব্যথা পেয়েছে বলে তার কুকুর রেগে বল নিয়ে দৌড় মারে। স্কুলের ছেলেগুলো কুকুরের পেছনে দৌড়াতে দৌড়াতে তার গায়ে বড় বড় ঢিল ছুঁড়ে মারে। ব্যথায় কুকুরটা কুকাতে থাকে। কুকুরটাকে কষ্ট পেতে দেখে ছেলেগুলো মজা নিতে থাকে। বাচ্চাটা আর সহ্য করতে না পেরে লাঠি দিয়ে সেই ছেলে সহ বাকি সব বাচ্চাকে স্কুলে দৌড় করিয়ে মারতে থাকে। হেডমাস্টারের কানে এই কথা গেলে সে বাচ্চাটা চাচাকে ডাকে। চাচা হেডমাস্টারকে বলে ও এখনো ওর বাবার মৃত্যু মেনে নিতে পারেনি, আর ওই ছেলেগুলোই ওর কাটা ঘায়ে নুনে ছিটা দিচ্ছিল। হেডমাস্টার বলে এসব আমাকে বলে লাভ নেই, ওকে শুধরান। বাচ্চাটা বারান্দায় বসে আছে। কুকুরটা দৌড়ে এসে বাচ্চাটার পায়ে লেগে থাকা বালি পরিষ্কার করে দেয়। পরম ভালোবাসা নিয়ে ছেলেটা কুকুরকে আদর করে দেয়। গল্প চলে আসে বর্তমানে। সুনীল তার স্ত্রীর সাথে ফোনে কথা বলতে বলতে খেয়াল করে বোরখা পরে একজন এসেছে। ভেতরে এসে বোরখা খুললেই মনোজ আর নোবেল অবাক হয়ে যায়। আজই বলে আপনাদের ভালোর জন্যই এই বেশে এসেছি, রিপোর্টার যদি জানতে পারে আমি এখানে তাহলে আপনাদেরই সমস্যা হবে। মনোজ বলে দেখো আমরা ভিনিনজামের বালির কেস বিষয়ে সব জানি, তুমি শুধু এটা বলো যে ওই কেসের সাথে আম্বিলির মিসিং হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা। আজই বলে এই ডিলে আমার ক্ষতি হবে জানতাম, কিন্তু আম্বিলির কথায় রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু ওই মিথিলাজ এই কন্ট্রাক্টে খুশি ছিল না। মনোজ জিজ্ঞেস করে আম্বিলি এই ডিলে কত কমিশন পেয়েছিল। আজই হেসে বলে আপনারা তো আম্বিলির বাসায় গিয়েছিলেন, তার বাসার অবস্থা থেকে মনে হয়নি যে সে ঘুষ বা কমিশন নেয় না। ওকে কেউ কিনতে পারে না, ও সবার থেকে আলাদা, আর এজন্যই সবাই ওর কথা শোনে। মনোজ বলে গত কয়েকদিন আম্বিলির সাথে কর্ণাটকের এক নম্বরে বেশ কয়েকবার কথা হয়েছে। মিথিলাজের কল লিস্টেও সেই একই নম্বর আছে। আজই বলে বেঙ্গালুরুতে মিথিলাজের অনেক কানেকশন আছে, এখন ত্রিবান্দামে থাকলে খবর পেয়ে যেতাম। যদি এতক্ষণে কারুগঙ্গা পল্লী পার না করে তাহলে সন্ধ্যার মধ্যে ওকে পেয়ে যাবেন। তখনই নোবেলের ফোনে একটা কল আসে। কথা শেষ করে নোবেল মনোজের কানে কানে বলে মিথিলাজ ত্রিবান্দামের ক্রাইম ব্রাঞ্চে সারেন্ডার করেছে। দুইজনই বেশ অবাক হয়ে যায়। আলুবাতে এক হোটেল রুমে 3জন অফিসার বেশ ভয়ে বসে আছে। কুরিয়ান তাদের আড়াল থেকে দেখছে। এই 3জনের সিনিয়র মানে কানাডা স্টেটের আইপিএস অফিসারকে কুরিয়ান বলে আমাদের কাছে যা ছিল আপনাকে দেখিয়েছি, ওদের উপরে কোনো চার্জশিট ফাইল করিনি, মিডিয়াও এই বিষয়ে জানে না। তাদের বক্তব্য অনুযায়ী এই কেসের সাথে পুলিশ অফিসার আম্বিলি রাজু জড়িত, যে কিনা এই শুক্রবার থেকে নিখোঁজ। হয়তো সে
শেষবার এই তিনজনই তাকে দেখেছিল। আমবেলির কেস ত্রিবান্দাম পুলিশ সামলাচ্ছে, তাই তার না আসা পর্যন্ত এদেরকে আমাদের কাছেই রাখতে হবে। আপনি এখন ভেতরে গিয়ে বসুন। কুরিয়ান খেয়াল করে নোবেল এসেছে। আগের এক কেসে একসাথে কাজ করায় কুরিয়ান নোবেলকে ভালোভাবেই চেনে। কুরিয়ান নোবেলকে গত রাতে কি হয়েছিল তা বলতে শুরু করে। রাতে চেকপোস্টে এই তিনজনের গাড়ি আটকানো হয়। কুরিয়ান যেন সন্দেহ না করে তাই অভয় তার আইডি কার্ড দেখিয়ে জানায় তারা বেঙ্গালুরুর পুলিশ, কিছু প্রতারককে খুঁজতে এখানে এসেছে। কুরিয়ান সন্দেহ চোখে তাকিয়ে বলে, তাহলে থানায় কেন যাওনি? অভয় বলে, আমরা পুরোপুরি শিওর ছিলাম না, তাই শিওর হতে চেয়েছিলাম। কুরিয়ান গাড়ির ভিতরে তাকালে দেখে বাকি দুজন লোক কি যেন একটা লুকানোর চেষ্টা করছে, তাই সে আসামিদের নাম জিজ্ঞেস করে। অভয় বাহানা বানিয়ে বলে সেটা বলা যাবে না। কুরিয়ান বুঝে যায় কোনো ঝামেলা তো অবশ্যই আছে, তাই গাড়ি চেক করতে চাইলে অভয় বলে, দেখেন আমরাও পুলিশ, চাইলেই যা খুশি তাই করতে পারবেন না। কুরিয়ান বলে, আমি আলুভার পুলিশ, তাই আমি যা বলবো এখানে তাই হবে। বলেই গাড়ি চেক করলে গাড়িতে 20 লাখ টাকা পায়, যে টাকার কোনো সোর্স নেই। নোবেল জিজ্ঞেস করে কেস ফাইল করেননি? কুরিয়ান বলে, না, কারণ এই কেসে দুজন এএসআই আর একজন এসআই জড়িত। আমি কি করবো বুঝতে পারছিলাম না, তাই মিডিয়াকে না বলেই ওদের এখানে নিয়ে আসি। ওদের চাকরি তো যাবেই, সাথে 7 বছরের জেল। আমরা লিগ্যাল অ্যাডভাইস চেয়েছি, সেটা আসার জন্য অপেক্ষা করছি। গাড়িতে যে 20 লাখ টাকা পেয়েছি তার মধ্যে 10 লাখ মিথিলাস নামের এক লোক দিয়েছে। নোবেল বলে, আমরা তাকে খুঁজছিলাম, তবে সে এখন ক্রাইম ব্রাঞ্চে সারেন্ডার করেছে। হয়তো বুঝতে পেরেছে জেলে থেকে নিরাপদ জায়গা আর কোথাও নেই। এসব বাদ দেন, কর্ণাটকের পুলিশের কি হলো? কুরিয়ান বলে, বাকি 10 লাখ ওদের কে দিয়েছে জানো? তোমাদের সিপিও আমবেলি রাজু। এই কথা শুনে নোবেল হতবাক হয়ে যায়। সাজু ডগ শেল্টারে আয়াপ্পানের খোঁজে আসলে রেজি রাঘুকে কল দিয়ে বলে ত্রিভেন্দামের এসআই এসেছে। রাঘু বলে, আমি একটু পরেই আসছি। সাজু রেজিকে জিজ্ঞেস করে, এখানে কতগুলো ডগ আছে? রেজি বলে, 12টা। বলেই পুরো শেল্টার ঘুরে ঘুরে সাজুকে সবগুলো কুকুর দেখায়। ক্রাইম ব্রাঞ্চে মনোজ এসে মিথিলাসকে আমবেলির ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সে এই বিষয়ে কিছুই জানে না। যখন কানেভারি থানা হয়েছিল তখন থেকেই আমি আমবেলি স্যারকে চিনি, তার কোনো ক্ষতি আমি করব না। মনোজ জিজ্ঞেস করে, তুই নাকি বাড়ির ওই ডিল নিয়ে খুশি ছিলি না? মিথিলাস বলে, হ্যাঁ, কিন্তু পরে আমবেলি স্যার আমাকে আরেকটা সুযোগ দিয়েছিল। অপরদিকে কুরিয়ান আর নোবেল অভয়কে জিজ্ঞাসাবাদ করছে। অভয় বলে, হোয়াইট স্টোন থানায় টাকার প্রতারণা নিয়ে এক কেস ফাইল হয়, সেখানে 7 জন প্রাইম সাসপেক্ট ছিল। 7 জনের মধ্যে 3 জনকে আমরা বেঙ্গালুরু থেকে গ্রেফতার করি, 2 জন কর্ণাটকের ছিল। পরে আরো 2 জনকে কাসারাগড় থেকে ধরতে পারি। তাদের কাছ থেকে বাকি 2 জনের তথ্য পাই, সেই 2 জন ত্রিবান্দামে ছিল। তখন আমরা মিথিলাজের উপরেও নজর রাখতাম, কারণ আমরা জানতে চাইতাম দ্বিতীয় লোকটা আর কেউ নয় বরং আমবেলি রাজু। মনোজ জিজ্ঞেস করে, এসবে আমবেলির কাজ কি ছিল? মিথিলাস বলে, সরাসরি কোনো কাজ ছিল না, আমার লোকসান হবে বলে তাই আমাকে সাহায্য করছিল। এই ডিলে কাসারগড়ের একটা টিম ছিল। আমবেলি স্যারের এক লোক আমাকে কাসারগড়ের ওই টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। আমবেলি স্যার নিজে কখনো সামনে আসেনি। বেঙ্গালুরু পুলিশ যখন তদন্ত শুরু করে তখন স্যারের নাম উঠে আসে, কারণ সে আমার সাথে ওদেরকে যোগাযোগ করিয়ে দিয়েছিল। অভয় বলে, ত্রিমান্দামে আমরা 1 সপ্তাহ ছিলাম, তারপর চালার একটা হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করি। মিথিলাস বলে, ওই অফিসার যখন জানতে পারে আমবেলি স্যার পুলিশের লোক তখন 20 লাখ টাকা দাবি করে। স্যারকে সম্মান হারানোর, রিটায়ারমেন্টের পর পেনশন না পেয়ে জেল খাটার ভয় দেখায়। আমিও তখন আশেপাশে আমার লোক নেই বলে বেশি কথা না বাড়িয়ে স্যারকে বলি এখনের মতো রাজি হয়ে যায়, একবার এই লস পার করলেই আমার লোকেরা এদেরকে মেরে ফেলবে। স্যার বলে, অভয়কে মেরে ফেললে কাল অন্য কেউ আমাদের ধরতে আসবে। আমার নাম আজ নয় কাল সবার সামনে আসবে। আমার নাম আসলে আমার চাকরি যাবে, সাথে সম্মানও যাবে। যে সম্মান আমি এত বছর ধরে কামিয়েছি তা আমি কিছুতেই হাতে দিব না। তাই আমবেলি স্যারও রাজি হয়ে যায়। টাকা অ্যারেঞ্জ করার জন্য 10 দিন সময় চেয়েছিল। অভয় বলে, টাকা স্যার নিজেই একটা পেট্রোল পাম্পে দিতে এসেছিল। টাকা দিয়ে সে একটা নীল রঙের রিওন গাড়িতে উঠে চলে যায়। নোবেল জিজ্ঞেস করে, ড্রাইভিং সিটে কে ছিল দেখনি? অভয় বলে, না, তবে গাড়িটা ভাড়া ছিল, কারণ গাড়িতে একটা রেন্টেকার কোম্পানির স্টিকার লাগানো ছিল। নোবেল প্রবীণকে কল দিয়ে বলে, পাম্পের সিসিটিভি ফুটেজ চেক করে দেখো গাড়ি কোন দিকে গিয়েছিল। 10 কিলোমিটার দূরে চেরিয়ানার পাম্পের পাশে আমবেলির ফোন পাওয়া গিয়েছিল। তারা যদি ওই রাস্তা ধরে যায় তাহলে হয়তো ফোনটা ওখানেই ফেলে দিয়েছিল। গাড়িটা সম্ভবত সন্ধ্যা 7:30 থেকে 8:30টার মধ্যেই ওই রোড দিয়ে গেছে। এদিকে রাঘু সাজুকে বলে, আয়াপ্পান গ্রামে চলে গেলে তার 2 থেকে 3 দিনের মধ্যেই ফিরে আসে। বেশি দিন থাকার দরকার পড়লে আমাদেরকে আগেই জানিয়ে দেয়, কিন্তু এবার কিছুই বলেনি। সাজু জিজ্ঞেস করে, শেষ কবে গিয়েছিল? রাঘু বলে, কয়েক সপ্তাহ আগেই, শনিবারই গিয়ে রবিবার ফেরত আসতো। সাজু জিজ্ঞেস করে, আপনি কি শিওর সে গ্রামেই যেত? রাঘু বলে, মিথ্যা বলা তো কোনো কারণ নেই, কারণ গ্রাম থেকে ফিরলে আমাদের জন্য কাঁঠাল আর মুয়া নিয়ে আসতো। ওর মন খুব ভালো ছিল। এখানে এসেই আমি ওর সাথে পরিচিত হই। কুলনাম থাকতেই ওর বেশ নাম শুনেছিলাম। আমরা আগে শেল্টারের রেকর্ড কোর্টে রাখতাম। আয়াপ্পান তো সেখান থেকেও বেশ কিছু
প্রমাণ চুরি করেছিল। 1988 সালে এক চিড়িয়াখানা থেকে নীলগিরি তাহার চুরি করে। সিকিউরিটি কাছে ধরা পড়লে আয়াপ্পানকে ইলেকট্রিক পোলে বেঁধে রাখা হয়েছিল। তার জন্য সিকিউরিটি সহ 6 জনের চাকরি চলে গিয়েছিল। আয়াপ্পানের মতো আসামি ছোটখাটো কাজ করে না। যেসব কেসে বেশ নামডাক হবে, জনগণ আর সরকারের মাথায় ব্যথা হবে আর খবরের কাগজে বড় বড় হেডলাইন হবে, এমন সব কাজ করত। সাজু বলে, আমি শুনেছি আয়াপ্পান এখন আর এসব করে না। রাঘু বলে, তা বলতে পারছি না, এমন মানুষের উপর তো আর বিশ্বাস করা যায় না। কুরিয়ার নোবেলকে জিজ্ঞেস করে, আম্বিলির ব্যাংক স্টেটমেন্ট দেখেছো? নোবেল বলে, একটা টিম মনিটর করছে। নিখোঁজ হওয়ার পর থেকে কার থেকে পেমেন্ট কিংবা কোনো ট্রানজাকশন হয়নি। পরিবার থেকে জানিয়েছে সে ক্যাশ নিয়ে বের হয় না। তখনই প্রবীণ কল দিয়ে বলে, আমাদের সন্দেহই ঠিক, গাড়িটা চেরিয়ানার জংশনের দিকে গিয়েছিল। পরের জংশন ছিল কুইপাড়া, সেখান থেকে সোজা গিয়েছে এমসি রোডের দিকে, এরপর হাইওয়ে থেকে উধাও হয়ে গেছে। নোবেল জিজ্ঞেস করে, গাড়িতে যে স্টিকার ছিল সে সম্পর্কে কিছু জানতে পেরেছো? প্রবীণ বলে, ওটা ত্রিসুরের একটা রেন্টিকারের স্টিকার। আমি তাদের সাথে কথা বলেছি, গাড়িটা নাকি তাদের না, বোকা বানানোর জন্য হয়তো কেউ স্টিকার লাগিয়েছে। আর গাড়িটা পেইন্টার নামের কোন টেম্পো ট্রাভেলারের নামে রেজিস্টার করা। কোরিয়ান জিজ্ঞেস করে, আম্বিলির ফোনে নাকি রক্ত পাওয়া গেছে। আমার মনে হয় তোমাদের ওই পেট্রোল পাম্প আর চেরিয়ানারে কয়েকজনকে পাঠানো উচিত। ওই জায়গায় বেশি একটা ভিড় থাকে না, বেশিরভাগ ঘটনা ওখানেই হয়ে থাকে। তোমরা যদি আশা করছো যে আম্বিলি এখনো বেঁচে আছে তাহলে ভুল করবে। সারা রাত ধরে রেল লাইন, ঝিল, পুরনো ফ্যাক্টরি সব জায়গায় সার্চ করা হয়। কোচিতে সকালের আলো ফুটতেই এক রাস্তা পরিষ্কার করার সময় এক মহিলা ভয় চিৎকার করে ওঠে। দেখা যায় ফুটপাতে কাটা একটা আঙ্গুল পড়ে আছে। ছোট্ট সেই ছেলেটা হন্যে হয়ে জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে, কারণ গ্রামের লোকেরা তার বাবাকে গণপিটুনি দিচ্ছে। মার খেতে খেতে বাবার মুখ থেকে ফেনা বের হয়ে যায়, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। বাচ্চাটা বাবার কাছে যেতে গেলে একজন তাকে ধরে রাখে। অসহায় মতো দেখা ছাড়া ছেলেটার আর কিছুই করা থাকে না। তখনই জঙ্গলের মাঝ থেকে সেই কুকুরটা দৌড়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে ডাকতে শুরু করে। বাবার নিথর দেহ দেখে ছেলেটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। গল্প চলে আসে বর্তমানে। মৌলি বলে, আমার লোকাল পুলিশের সাথে কথা হয়েছে, কানাডা থেকে জব্দ করা টাকার কথা উল্লেখ করবে না, যদি প্রয়োজন পড়ে তাহলে কেস ফাইল করব। দুইটা রাজ্যের মান সম্মানের ব্যাপার, এই সত্য সামনে আসলে লজ্জায় পড়তে হবে। নোবেলের কথা মতো আয়াপ্পানকে খোঁজা শুরু করো। তার সম্পর্কে কতটুকু জানতে পেরেছো? নোবেল বলে, বেশি জানতে পারিনি, তবে আয়াপ্পান আম্বিলির ফোন রিসিভ করছিল না, তাই আম্বিলি সাইবার সেলের এক বন্ধুর সাহায্য নেয়। কিন্তু পরে ওই আয়াপ্পানই আম্বিলিকে নীল রিওন গাড়ির বিস্তারিত মেসেজ করে দেয়। আমাদের তথ্য মতে আম্বিলি আয়াপ্পানের সাথে ওই গাড়ি করে রওনা দিয়েছিল। মনোজ বলে, আম্বিলি কর্ণাটক পুলিশকে যে টাকা দিয়েছিল সেটা কোথায় পেয়েছিল সেটা খুঁজতে হবে। আমার মনে হয় এই টাকা আম্বিলি আয়াপ্পানের থেকেই নিয়েছিল। আয়াপ্পান তো আগে চোর ছিল, ওদের ঝগড়া হলেও ওরা খুব কাছের বন্ধু ছিল। মৌলি জিজ্ঞেস করে, এই ব্যাপারে কেস ফাইল করেছো? মনোজ হ্যাঁ বললে মৌলি বলে, এক কাজ করো, এই মাসের 10 তারিখে ত্রিসুর এবং এর্নাকুলামের আশেপাশে যত রকমের চুরি হয়েছে সব দেখো, যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় সেখানে আয়াপ্পানের বিস্তারিত বলো। কিভাবে কখন আয়াপ্পান চুরি করতো সেসব জানাও, জেল রেকর্ড চেক করো। মৌলির সাথে মিটিং শেষ করে বের হলে নোবেল, মনোজ আর প্রবীণকে নিয়ে থানার উদ্দেশ্যে বের হয়। প্রবীণ বলে, আয়াপ্পান যখন আম্বিলিকে গাড়ির কথা বলেছিল তখনও হয়তো আয়াপ্পান গাড়িতেই ছিল, সেই জন্যই আমি ওর নম্বর ট্রেস করি। চেলথালা পাত্তানাঘাট থেকে ইজুপন্ন অব্দি অ্যাক্টিভ দেখিয়েছে, এরপর হয়তো সিম আর ফোন দুটোই ফেলে দিয়েছে। নোবেল বলে, তার মানে গাড়ি এর্নাকুলামের দিকে গিয়েছে। মনোজ বলে, একজন ঘটনা ঘটানোর জন্য এত দূর থেকে ত্রিভান্দম পর্যন্ত আসলো, সুযোগ বুঝে মাঝপথে সিম আর ফোন ফেলে দিল। ওই গাড়ি করে বেশি দূর আর যেতে পারবে বলে মনে হয় না। নোবেল বলে, পুলিশ তার পেছনে পড়বে জেনে গাড়িও হয়তো চোখে পড়ার মতো কোনো জায়গায় পার্ক করেনি। আমাদের সকল চুরি করা গাড়ি চেক করে দেখতে হবে যে সেগুলোর মধ্যে নীল রঙের গাড়ি আছে কিনা। যদিও নম্বর মিথ্যা ছিল, তারপরও পেট্রোল পাম্প থেকে কিছু তথ্য পেয়েছি। গাড়িতে একটা গণেশ মূর্তি ছিল, ট্যাঙ্কের কাছে ইউ শেপের দাগ আছে। কুরিয়ান বলে, ত্রিসুর থেকে এর্নাকুলাম কন্ট্রোল রুমে জানিয়ে দাও, বাস, পার্কিং, গ্যারেজ, রেল স্টেশন সব জায়গায় খোঁজ করতে বলো। থানায় আসে নোবেল সাজুকে জিজ্ঞেস করে, আপনি এমন কেন বললেন? আমাদের আবার ত্রিসুর যাওয়া লাগতে পারে? সাজু বলে, কেন জানি মনে হলো ডগ রিটায়ার্ড শেল্টার অফিসের লোকেরা কিছু একটা লুকাচ্ছে। মনোজ আয়াপ্পানের স্ত্রীকে জিজ্ঞেস করে, সেদিন না বললে আয়াপ্পান কয়েক মাস থেকে বাসায় যায় না? স্ত্রী হ্যাঁ বললে মনোজ বলে, দেখো সত্যি কি সেটা আমি খুব ভালো করে জানি, তাই আর মিথ্যা বলো না। আয়াপ্পানের স্ত্রী বলে, কয়েকদিন আগে এক রাতে আম্বিলি এসে টাকার কথা বলে, এত কম সময় এতগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করবে তাই নিয়ে আম্বিলি আর আয়াপ্পানের মধ্যে তর্ক শুরু হয়। তখন আয়াপ্পানের স্ত্রী ঠান্ডা মাথায় চিন্তা করতে বলে। কিছুক্ষণ পর আম্বিলি আয়াপ্পানকে বলে, তুই একটা আইডিয়া দিয়েছিলি মনে আছে? আয়াপ্পান বলে, যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি এখনই বের হয়ে যাব, কারণ আমাকে ত্রিসুর যেতে হবে। আম্বিলি বলে, ত্রিসুরের পথেই তো এটা পড়বে তাই না? আয়াপ্পান বলে, আমি করতে পারবো না, এটা
ঠিক না। আম্বেলি জিজ্ঞেস করে সমস্যা কি, আর এটা করলে তোর লাভ হবে। আপ্যায়ন বলে তুমি এতদিন যা যা বলেছো আমি করেছি, কিন্তু এটা সম্ভব না। আম্বেলি বলে তুমি আজ যা কিছু হয়েছো, যেটুকু সম্মান পেয়েছো, সব আমার জন্য। দুজনকে ঝগড়া করতে দেখে আপ্যায়নের স্ত্রী বলে যদি তার ঋণ শোধ করতে চাও তাহলে যা বলছে করো। নোবেল জিজ্ঞেস করে তার মানে তুমি জিজ্ঞেস করনি যে ত্রিসুরে তারা কি করবে? আপ্যায়নের স্ত্রী বলে সে এমনিতেও আমাকে বলতো না। মনোজ বলে তার মানে সেদিন দুজন বের হয়ে যাওয়ার পর আর বাসায় ফেরেনি, কলও দেয়নি? আপ্যায়নের স্ত্রী বলে না, মনোজ কল রেকর্ড চেক করলে সব এমনিতেও জেনে যাব। এই ঘটনার ঠিক 4 দিন পর আপ্যায়ন তোমাকে কল দিয়েছিল। আপ্যায়নের স্ত্রী বলে টাকা জোগাড় হয়ে গেছে এটা বলার জন্যই কল দিয়েছিল। নোবেল জিজ্ঞেস করে কোথা থেকে টাকা পেয়েছিল? আপ্যায়নের স্ত্রী বলে তা আমি জানি না। কুরিয়ান বলে 3 মিনিট তোমরা কথা বলেছো, এতক্ষণ কি টাকা পেয়ে গেছি শুধু একটা কথাই হয়েছে? আসলে টাকা পাওয়ার পর আপ্যায়ন তার স্ত্রীকে বলে চলো আমরা এই সব টাকা নিয়ে পালিয়ে যাই, ওকে 1 টাকাও দিব না। তার স্ত্রী বলে না। আপ্যায়ন বলে আমার কাছে এত টাকা আছে যা দিয়ে বাকি জীবন কাটাতে পারবো। একবার কারোর সাহায্য নিয়েছি মানে তার গোলামি করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। খারাপ রাস্তা ছেড়ে দেওয়ার জন্যই সে রাজি করেছিল, আর যখন তার দরকার পড়ে আমাকে দিয়ে পাপ করায়। স্ত্রী বলে কিন্তু সে তো তোমার ভালোর জন্যই করেছে, অপরাধীদের লিস্ট থেকে তোমার নামও সেই সরিয়ে দিয়েছিল। আপ্যায়ন রেগে বলে ওকে কি আমি এসব করতে বলেছিলাম? তুই রাত 10টায় বাস স্ট্যান্ডে চলে আসবি। স্ত্রী বলে যাই হোক না কেন আমি তাকে ধোকা দিতে পারবো না। পুলিশ হন্যে হয়ে পুরো ত্রিসুর থেকে শুরু করে এর্নাকুলাম শহরে তল্লাশি চালায়, গ্যারেজ, পাম্প, রেল স্টেশন সব জায়গায়, কিন্তু নীল গাড়ির খোঁজ পায় না। এদিকে পুলিশ কন্ট্রোল রুম থেকে ওয়াকিটকিতে অ্যানাউন্সমেন্ট হয় একটা কাটা আঙ্গুল পাওয়া গেছে। লোকটা মারা যাওয়ার পর আঙ্গুল কাটা হয়, রক্তের গ্রুপ এবি নেগেটিভ। কোন থানার যদি মিসিং কেস বা এই ধরনের তথ্য থাকে তাহলে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করবেন। সুনীল মনোজকে বলে 2 দিনের মধ্যে বাসায় না গেলে স্ত্রী তালাক দিয়ে দিবে, অন্তত 1 দিনের জন্য হলেও যেতে দিন। তখনই মনোজের ফোনে কল আসায় মনোজ বলে ঠিক আছে যাও। মনোজ কল রিসিভ করলে কুরিয়ান বলে আঙ্গুল কাটার কেস আমার এলাকার বাইরে, কিন্তু সেন্ট্রাল স্টেশনে কেস ফাইল করা হয়েছে। আমি তাদের সাথে কথা বলেছি, যদি আপনি পারেন আম্বেলির সমস্ত বিস্তারিত সেন্ট্রাল থানায় পাঠিয়ে দিন, আর আপনার ওখান থেকেও একজনকে পাঠান। এইদিকে দুজন পেট্রোল পুলিশ সেই নীল রঙের রিয়ন গাড়ি খুঁজে পায়। আরুল থেকে পেট্রোল পুলিশ অফিসার শ্রীজিৎ নোবেলকে কল দিয়ে বলে গাড়িতে মূর্তি পায়নি, আর স্টিকারও নেই, কিন্তু ট্যাঙ্কির ধারে দাগ আছে। এখানে বেশিরভাগ মানুষ গাড়ি পার্ক করে ট্রেনে করে যায়। স্টেশনের মেরামতের কাজ 2 দিন আগেই শুরু হয়েছে। গাড়িতে যে ময়লা দেখছি তাতে মনে হচ্ছে এটা কয়েকদিন আগেই পার্ক করা। নোবেল বলে ঠিক আছে আমি ফরেন্সিক টিম পাঠাচ্ছি, আর আমার টিম থেকেও একজন পুলিশ যাবে। নোবেল আর কুরিয়ান সেন্ট্রাল থানায় আসে কাটা আঙ্গুলের বিস্তারিত নিতে। রিনু বলে মারা যাওয়ার পর রিং ফিঙ্গার কাটা হয়েছে। নোবেল জিজ্ঞেস করে ব্লাড কি ম্যাচ করেছে? রিনু বলে ব্লাড গ্রুপ AB পজিটিভ, কিন্তু এটা আম্বেলির কিনা সেটা শিওর হতে একটু সময় লাগবে। আমরা প্রতিটা অ্যাঙ্গেলের ফুটেজ দেখেছি, কেউ সেখান থেকে গিয়েছে কিংবা গাড়ি থেকে কিছু ফেলেছে কিনা। আশেপাশের মানুষজনকেও জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছুই জানে না। আঙ্গুলের অবস্থাও ভালো না, দেখেই বোঝা যাচ্ছে কেউ থেতলে দিয়েছে। কুরিয়ান বলে হয়তো কোনো গাড়িতে চাপা পড়েছে। রিনু বলে এমনটা হলে এখানে আসার আগে হয়েছে, কেননা এই এরিয়াতে তেমন একটা গাড়ি চলে না। এদিকে ফরেন্সিক টিম সেই গাড়ি সার্চ করা শুরু করে। গাড়ি একদম পরিষ্কার দেখে বলে এটা কয়েকদিন আগেই সার্ভিসিং করা হয়েছে। অপরদিকে নোবেল ভিডিওতে খেয়াল করে একটা কুকুর ময়লার স্তূপ থেকে কি যেন মুখে নিয়ে দৌড়াচ্ছে। ভিনু বলে কিছুই পাওয়া যাবে না, আমরা সব অ্যাঙ্গেল থেকে দেখেছি, কোনো মানুষ এখানে আসেনি। নোবেল বলে মানুষ না অন্য কিছু তো হতে পারে, এই দেখো কুকুর। রিপোর্টে এসেছে আঙ্গুল এমন ভাবে থেতলানো হয়েছে যেন কেউ কামড়েছে। হতে পারে কুকুর খেতে গিয়ে হজম করতে পারেনি, তখন বমি করে দিয়েছিল। আর তেল ছিটে ভাবের কথা বলেছিলে না, সেটা কোনো লাইপোস, প্রোটিয়েস বা অ্যামাইলোস জাতীয় এনজাইম। যদি জানতে পারো এগুলো এমন কোনো উপাদান কিনা তাহলেই কাজ হয়ে যাবে। এগুলো আমাদের ডাইজেশনের এনজাইম, কুকুরদেরও তো একই এনজাইম থাকে। এদিকে গাড়িতে কিছু ব্লাড ট্রেস পেয়ে সেটা কাগজে নিয়ে পরীক্ষা করে দেখে। সাজু নোবেলকে কল দিয়ে বলে গাড়িতে রক্তের দাগ পাওয়া গেছে, রক্তের গ্রুপ AB পজিটিভ, কিছু চুলও পাওয়া গেছে। নোবেল জিজ্ঞেস করে গাড়ি কার তা জানা গেছে? সাজু বলে পারাবুল জারকালের, 3 সপ্তাহ আগে থানায় মিসিং রিপোর্ট লিখিয়েছিল। নোবেল বলে ওখানে কাজ শেষ হলে আপনি ফিরে আসেন। তখনই ভিনু এসে বলে ফরেন্সিক থেকে কল করে বলেছে তারা আঙ্গুলে অ্যামাইলেজ পেয়েছে। এক ফরেন্সিক অফিসার আঙ্গুল দেখে বলে কুকুর খাওয়ার সময় হয়তো ভালো করে চিবোয়নি, এই জন্য বমির সাথে আঙ্গুলও বের হয়ে আসে। চিন্তার বিষয় এই আঙ্গুল কুকুরের পেটে কতক্ষণ ছিল। নোবেল জিজ্ঞেস করে এর মানে কি? অফিসার বলে আমরা যখন খাবার খাই সেটা কত তাড়াতাড়ি হজম হয় তাকে ডাইজেশন রেট বলে। এটা সব প্রাণীরই একই রকম হয়ে থাকে। তার উপর ভিত্তি করে আঙ্গুলের পরিস্থিতি দেখে বলা যায় কুকুর 10 মিনিটের বেশি রাখতে পারেনি। অফিসার কুরিয়ানকে জিজ্ঞেস করে এটা কি এমন জায়গায় পাওয়া গেছে যেখানে হোটেল রেস্টুরেন্টের ময়লা ফেলা হয়? কুরিয়ান বলে কে ফেলেছে সেটা এখন কিভাবে খুঁজে পাবো? নোবেল একটু ভেবে বলে একটু ভিন্নভাবে যদি চেষ্টা করে দেখি। কুকুর যেভাবে দৌড়ে আসছে ওই ফ্রেম অনুযায়ী আমরা যদি 10 মিনিট আগের রোড ম্যাপ বানাই তাহলে কেমন হয়? ওই একটাই সাদা কালো কুকুর দেখা গেছে, ওই এলাকায় খুঁজলেই পাওয়া যাবে। আমরা যদি দোকান, ব্যাংক, ট্রাফিক সব জায়গার ফুটেজ নিয়ে এসে চেক করি হয়তো জানতে পারবো ওই কুকুর কোথা থেকে
এখানে এসেছিল। কুরিয়ান নোবেলের কথায় সায় দিয়ে সেই মতো কাজ শুরু করে দেয়। সমস্ত জায়গার ফুটেজের অনেকগুলো টেবিল এক করে একসাথে মনিটর বসিয়ে দেখা শুরু করে। কোনো জায়গার ফুটেজ দেখা হয়ে গেলে বিনু বোর্ডে সেগুলো ঠিক মারতে থাকে। একের পর এক রোডের ফুটেজ চেক করে জানতে পারে কুকুরটা মারাক্কা রোডের। তার পিছু করে যেতে যেতে এক ময়লার স্তূপে যায়। সেখানে বাইকে করে দুজন ময়লা ফেলতে আসলে কুকুরটা ভয়ে দৌড় মারে। সারা রাত সবাই ফুটেজ চেক করতে থাকে। হঠাৎ এক পুলিশ বলে কুকুরটা তো একটা কলোনি থেকে বের হচ্ছে। বিনু বলে সেখানে কোনো ক্যামেরা নেই। প্রবীণ বলে কলোনির লোকজন যাওয়া আসা করে কোন দিক থেকে সেটা চেক করলেই পাওয়া যাবে। পাশ থেকে একজন বলে কারভান্দার দিকে দুটো রাস্তা যায়। কুরিয়ান সে সব জায়গার ফুটেজ নিয়ে আসতে বলে। সব চেক করতে করতে হঠাৎ প্রবীণ বলে পেয়ে গেছি। একটা দেওয়াল টপকে কুকুরটা উঠে দাঁড়ালে বিনু বলে এটা তো কেআরটিসি বাস স্ট্যান্ড। সব ফুটেজ থেকে কাটসাট করে একটা ভিডিও বানিয়ে নোবেলকে পাঠালে নোবেল ভিডিও দেখে কুরিয়ানকে জিজ্ঞেস করে শেষ ফুটেজটা কোন জায়গার, আমাকে লোকেশন পাঠান। মনোজ বলে তোমার কাছেই মর্গান রোড। নোবেল মর্গান রোডে এসে ভিডিও দেখে কুকুরের দৌড়কে রিভার্স করে হাঁটতে হাঁটতে একটা টেম্পোর সামনে এসে দাঁড়ায়। সামনে কিছু একটা দেখে নোবেল বেশ হতাশ হয়ে যায়। জায়গাটা হলো সেন্ট্রাল স্টেডিয়াম, গেট নম্বর 5। পরের দিন সকালে সাংবাদিকরা বলে সেন্ট্রাল স্টেডিয়ামকে এখন কোটি শহরের অপরাধের রাজধানী বলা হয়। রাত হতেই এই স্টেডিয়ামে অবৈধ কাজকর্ম হয়। গত 44 দিনে কোচের স্টেডিয়াম আর তার আশেপাশের এলাকায় 60টা খুন হয়েছে। নোবেল স্টেডিয়ামের গ্যালারিতেই বসে আছে। রাজু এসে নোবেলকে এক বোতল পানি দেয়। পুলিশের বড় একটা টিম স্টেডিয়ামের চারপাশটা খুব ভালো করে খুঁজে দেখছে কোন রকমের প্রমাণ পাওয়া যায় কিনা। স্টেফি নোবেলকে কল দিয়ে বলে এখনো এর্নাকুলামে আছো তাই না? এটা কি সেই লোক যাকে তুমি খুঁজছো? নোবেল বলে এখনো কিছুই বলতে পারছি না, রক্তে কিছু দাগ পেয়েছি, সেগুলো টেস্ট করলেই জানা যাবে। ফরেন্সিক মাঠের ভেতরে বেশ কিছু আলামত পাওয়া যায়। কুরিয়ান এসে মনোজকে বলে বেশ কিছু জায়গায় রক্তের দাগ আর চামড়ার কিছু অংশ পাওয়া গেছে। অতিরিক্ত রোদের কারণে সেগুলো শুকিয়ে গেছে, তাই দেখে মনে হচ্ছে অনেক পুরনো। কিছুক্ষণ পর রজত নোবেলকে বলে পালাগাড়ির কেসটার কথা মনে আছে? একজনকে স্টেডিয়ামের ভেতরে চাকু মেরে খুন করা হয়েছিল। তখন আমিও ওই কেসে ইনভেস্টিগেশন টিমের একজন ছিলাম। স্টেডিয়াম বাজার আশেপাশে যদি ফুটেজ থাকতো তাহলে ওই কেস এমনিতেই সমাধান হয়ে যেত, আমাদের এত কষ্ট করতে হতো না। তারপরও ওই খুনিকে ধরেছিলাম। নোবেল বলে আমি এখনই চারকোলা যাব। যে গাড়িটা চুরি হয়েছিল তার মালিক অগাস্টিন ওখানেই থাকে, আমার সাথে টিমও যাবে। তবে আমি একটা কথা ভাবছিলাম, আমরা ওই কুকুরগুলোর যতগুলো ফুটেজ চেক করেছি সবগুলোই একই দিনের। আমরা যদি কয়েকদিন আগের স্টেডিয়ামের সামনে ফুটেজ গুলো চেক করি হয়তো কোনো তথ্য পেতে পারি। নোবেল অগাস্টিনের বাসায় এসে বলে 3 সপ্তাহ আগে তুমি তোমার গাড়ি চুরি হওয়ার রিপোর্ট করেছিলে, কিন্তু তুমি তারপর আর কখনোই থানায় এ ব্যাপারে খোঁজ খবর নিতে যাওনি। প্রবীণ বলে যে লোকটাকে আমরা খুঁজছি তার ইতিহাস ঘাটতে গিয়ে আমরা ভাইউর জেলের অতীতের কিছু রেকর্ড পাই। 1987 সালে একটা কেসে অগাস্টিন এর নাম আসে। সেই কেসের সাথে আরো একটা নাম ছিল, আমরা যাকে খুঁজছি ওই নামটা তারই, মানে আয়াপ্পানের। অগাস্টিন কিছুটা ঘাবড়ে গিয়ে বাসার দিকে তাকিয়ে নোবেলকে বলে আসলে আমার পরিবার এসব কিছুই জানে না, অতীতের সবকিছু আমি ছেড়ে দিয়েছি, এখন আমি শুধু আমার পরিবারের কথাই ভাবি। নোবেল জিজ্ঞেস করে একটা কথার উত্তর দাও, যেই গাড়ি হারিয়ে যাওয়ার ব্যাপারে তুমি থানায় কমপ্লেন করেছিলে সেটা তুমি নিজেই আয়াপ্পানকে দিয়েছিলে তাই না? অগাস্টিন বলে স্যার আয়াপ্পানও এসব ছেড়ে দিয়েছে, সে ত্রিশূরে একজনের ড্রাইভারি করে। নোবেল জিজ্ঞেস করে এর আগেও কি আয়াপ্পান তোমার থেকে গাড়ি নিয়েছিল? অগাস্টিন বলে গত 7 বছরে 7 বার ওর দরকার পড়েছে, তখনই আমার গাড়ি নিয়ে গেছে। সে আমার কাছে তখনই আসতো যখন গাড়ির দরকার হতো, পুরনো বন্ধু হওয়ার কারণে আমিও না করতে পারিনি। রুবেল জিজ্ঞেস করে তুমি কখনো জানতে চাওনি যে গাড়ি নিয়ে সে কি করে? অগাস্টিন বলে আয়াপ্পান চুরির জিনিসপত্র কোয়েম্বাটুর নিয়ে বেঁচে আসতো, ওখানে ওর পরিচিত বেশ কয়েকজন লোক আছে, আমি এসব আগে থেকেই জানি, তাই কখনো জিজ্ঞেস করতাম না। নিজের কাজ শেষে 3-4 দিন পর গাড়ি দিয়ে যেত। পাশ থেকে নির্দেশ জিজ্ঞেস করে তাহলে এতদিন কমপ্লেন করনি কেন? এবার হঠাৎই গাড়ি চুরির রিপোর্ট কেন করলে? অগাস্টিন বলে আয়াপ্পান নিজেই আমাকে বলেছিল গাড়ি চুরির রিপোর্ট করতে। সে বলেছিল এবারও এমন কিছু করছে যার কারণে পুলিশ থেকে খুঁজতে খুঁজতে আমার কাছেও আসবে, আর সে চাচ্ছিল না তার কারণে আমি ফেসে যাই, তাই গাড়ি চুরি রিপোর্ট করতে বলে। তাই ও আমার গাড়িটা স্টেশনের পাশেই রেখে দেয়, কারণ সে জানতো এরপর পুলিশ নিজেই গাড়িটা নিয়ে আমার কাছে আসবে। নোবেল কিছু না বলেই একটা মুচকি হাসি দিয়ে বলে আয়াপ্পান কোয়েম্বাটোরে যার সাথে দেখা করতো তার নাম কি? সন্ধ্যা দিকে নোবেল স্টেশনের বাইরে মনোজের জন্য অপেক্ষা করছে। মনোজ আসলে নোবেল বলে আয়াপ্পান কোয়েম্বাটোরে একটা লোকের কাছে মালামাল বেচত, তার খোঁজ খবর নেওয়ার জন্য আমি প্রবীণকে সেখানে পাঠিয়েছি। গাড়িতে করে যাওয়ার সময় নোবেল বলে এই পর্যন্ত যা কিছু জানতে পেরেছি তাতে মনে হচ্ছে ত্রিশূরের ডগ শেল্টারে ওরা আমাদের কাছে কিছু লুকাচ্ছে। মনোজ বলে ওখানকার ইনচার্জকে আমরা গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে কোনো না কোনো তথ্য তো পাওয়া যাবে। সাথে সাথেই মনোজ এসপি কে কল দিয়ে ডগ শেল্টারের ইনচার্জ রঘুকে গ্রেফতার করার পারমিশন নিয়ে নেয়। অপরদিকে প্রবীণ আয়াপ্পান কার সাথে দেখা করতো সেই খবর নিতে কোয়েম্বাটুরের সেন্ট্রাল জেলে আসে। কোয়েম্বাটুরের পুলিশ আগে থেকে খোঁজ নিয়ে রেখেছিল আয়াপ্পান কার সাথে দেখা করতে আসতো। জেলের ইনচার্জ সিলভারাজ নামের একজন কয়েদিকে ডেকে নিয়ে আসে। এদিকে নোবেল মনোজ আর কুরিয়ানকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে আমি স্টেডিয়াম
স্টেডিয়ামের আশেপাশে গত 10 দিনের ফুটেজ টেস্ট করেছি, সেখানে এই কুকুরগুলো আসার মাঝে একটা মিল দেখেছি। মনোজ বলে আমার মনে হয় এসবের সাথে কোনো সম্পর্ক আছে, এদিকে নজর দিলে আমরা আমাদের আসল লক্ষ্যে পৌঁছাতে পারবো না। নোবেল বলে গতকাল রাতে আমি স্টেডিয়ামে আশেপাশে ঘুরছিলাম, রাত 11টার পরে ওই এলাকা নেশাখোরের আড্ডায় পরিণত হয়। তাই আমাদের যদি কারো জবানবন্দি নিতে হয় তাহলে এমন কাউকে খুঁজতে হবে যে ওই এলাকার স্থানীয়। আমি আশেপাশের সবার সাথে কথা বলে জানতে পারি বাড়ির এক লোক এখানে প্রায় আসা যাওয়া করত। এক মহিলা বলেছে লোকটা আসার সময় হাতে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে একটা গলির মধ্যে ঢুকে যেত। কিছুক্ষণ পর আশেপাশের সকল কুকুর তার পাশে ঘোরাঘুরি করত। প্রথমে 2-1টা কুকুর হলেও পরে সেই কুকুরের সংখ্যা বাড়তে থাকে। আর 10 দিন আগে আমি তাকে এলাকায় আসতে দেখেছিলাম, কিন্তু 2 দিন ধরে আর দেখিনি। তবে কুকুরগুলো এখনো লোকটার জন্য ওই গলিতেই অপেক্ষা করে। তবে অন্ধকারের কারণে আমি কখনোই লোকটার চেহারা দেখতে পারিনি। নোবেল তার সিনিয়রদেরকে বলে সবাই যে লোকটার কথা বলছিল সে কখনো স্টেডিয়ামের মেইন গেট দিয়ে ভেতরে যেত না। স্টেডিয়ামে যাওয়ার জন্য আরো 5টা রাস্তা আছে, আর ওই গেটগুলোতে ক্যামেরা তো দূরের কথা, ঠিকঠাক মতো লাইটই নেই। মনোজ বলে তারপরও ঠিক মতো তদন্ত না করে রিপোর্টে কিছু লেখা উচিত হবে না, পরবর্তীতে কোন রকমের উল্টাপাল্টা কিছু হলে ডিপার্টমেন্টের লোকেরাই আমাদেরকে ছাড়বে না। কুরিয়ান বলে 2023 সালে মনোজ সারো নামের এক লোক তার স্ত্রীকে মেরে কুকুর দিয়ে খাইয়ে দিয়েছিল। 2022 সালেও দিল্লিতে শ্রদ্ধা বালকার নামের এক মেয়েকে মেরে তার মাংস কুকুরকে খাইয়ে দিয়েছিল। শুধু ভারতেই না, ভারতের বাইরেও এরকম হাজারো কেস আছে। কানাডার রবার্ট পিকটন মানুষদেরকে মেরে তার ফার্মের পশুদেরকে খাইয়ে দিয়েছিল। এই পৃথিবীতে আমাদের না জানা কত কিছুই না ঘটে, যা আমরা কখনো কল্পনা করতে পারি না। অপরদিকে সিলভারাস প্রবীণকে বলে আয়াপ্পান আমার ছোট ভাইয়ের মতো। 1982 সাল থেকে আমি ওকে চিনি। তার চুরির মালামালগুলো আমি বেচার ব্যবস্থা করে দিতাম। আমি যদি তাদের নাম বলেও দিই আপনারা তাদেরকে খুঁজে পাবেন না, কারণ কেউ তাদের আসল নাম ব্যবহার করে না। সাধু জিজ্ঞেস করে এবার আয়াপ্পান আপনার কাছে কি নিয়ে এসেছিল? সিলভারাস বলে মনে হয় পুরনো একটা দামি পাথর এনেছিল, কিন্তু সেটা কোথা থেকে এনেছিল বা জিনিসটা আসলে কি কখনো সেই প্রশ্ন জিজ্ঞেস করতাম না। আমি শুধু ওকে ডিলারের সাথে দেখা করিয়ে দিতাম আর বদলে আমার কমিশনটা ঠিকমতো পৌঁছে দিত। তবে আমার মনে হয় এবার বড় কোনো কিছু ডিল হয়েছে। আয়াপ্পান কমপক্ষে 15 লাখ টাকা লাভ করেছে। প্রবীণ জিজ্ঞেস করে তার মানে ওই ডিল ফাইনাল হয়ে গেছে? সিলভারাস বলে সেটা তো সেদিনে বিক্রি করে আয়াপ্পান কেরালা ফিরে গেছে। সিলভারাজের সাথে কথা শেষ করে ফিরে আসার সময় সাজু জেলের ইনচার্জকে জিজ্ঞেস করে সিলভারাস কোন অপরাধের কারণে জেল খাচ্ছে। জেলের ইনচার্জ বলে একটা চাইল্ড অ্যাবিউসের কেসে সিলভারাজের জেল হয়। কিছুদিন আগে ডগ শেল্টার হোমের এক স্টাফ আয়োজনকে বলে সি ব্লকের কুকুরগুলোকে ইঞ্জেকশন দেওয়া হয়নি, আমি গোসল করে ফেলেছি, তুমি একটু দিয়ে আসো। সেই লোক মানে রেজি মেডিসিন নিয়ে চাবির বোর্ড থেকে চাবি নিতে এসে দেখে সেখানে চাবি নেই। বাইরে কুকুরগুলো বেশ জোরে জোরে চিৎকার করছে। রেজি তাড়াতাড়ি প্রত্যেক কুকুরদের চেক করতে গিয়ে দেখে 12 নম্বর শেল্টারের দরজা খোলা। ভিতর থেকে কেউ একজন উকি দিয়ে আবারও শেল্টারের ভিতরে ঢুকে যায়। রেজি দ্রুত সেদিকে এগিয়ে গেলে আয়াপ্পান কুকুরের শেল্টার থেকে বের হয়ে এক মনে হাঁটতে থাকে, যেন সে রেজিকে দেখেইনি। রেজি শেল্টারের দিকে এগিয়ে যেতেই আয়াপ্পান দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। রেজি তাড়াতাড়ি শেল্টারের সামনে গিয়ে কিছু একটা দেখে ভীষণ ঘাবড়ে শেল্টারের ইনচার্জ রাঘুকে ডাকতে শুরু করে। রাঘু এই কেসের তদন্ত অফিসারদের সাথে দেখা করতে আসে। রাঘু বলে সেদিন রাতে আমি ডগ শেল্টারে গিয়ে দেখি রান্নাঘরে একটা চাকু ব্যবহার করে কুকুরের পেট কেটে সমস্ত নাড়ি ভুঁড়ি বাইরে বের করে রাখা। সবার কাছে জিজ্ঞেস করলে কেউ বলতে পারে না আয়াপ্পান কোন দিকে গেছে। এই কথা যদি বাইরে কেউ জানতে পারে তাহলে আমাদের সবার চাকরি চলে যাবে, তাই বিষয়টা গোপন করতে হয়। রাঘু বলে আয়াপ্পানের আচার আচরণ অনেক অদ্ভুত, কিন্তু তারপরও সে কুকুরদের অনেক ভালোবাসতো। কিন্তু সেদিন সে এই কাজটা নেশার ঘরে করেছে নাকি কোনো কিছু লুকানোর জন্য করেছে তা আমি জানি না। বিষয়টা জানাজানি হয়ে গেলে আমরা সবাই ঝামেলায় পড়ে যাব, আর আমরা নিশ্চিত কারো চাকরি থাকবে না। তাই বিষয়টা গোপন রাখা ছাড়া কোনো উপায় ছিল না। আমরা বাধ্য হয়ে কুকুরটাকে পুঁতে রাখি। সিনিয়র অফিসারদেরকে জানালে তারা বলে একজন পশু চিকিৎসককে ডেকে একটা নর্মাল মৃত্যু রিপোর্ট নিয়ে নাও। রাঘু চলে গেলে নোবেল বলে নেশার ঘোরেও মানুষ এত নিষ্ঠুর কাজ কিভাবে করতে পারে? আয়াপ্পান এই সবকিছু টাকার জন্য করেছে। এই ঘটনার পরও ডিল ফাইনাল করার জন্য অগাস্টিনের গাড়ি নিয়ে কোয়েম্বাটুর গিয়েছিল। তখনই তার স্ত্রীকে বলেছিল 2 দিনের মধ্যেই টাকার ব্যবস্থা হয়ে যাবে। তখনই রজত এসে বলে স্যার স্টেডিয়ামে যেই রক্তের দাগ আর চামড়ার স্যাম্পল পাওয়া গিয়েছিল সেগুলো আলাদা 2টা মানুষের। 2টার মধ্যে একটা স্যাম্পল আম্বেলির আর আরেকটা স্যাম্পল একটা মিসিং কেসের ভিকটিমের সাথে মিলে গেছে, আর সেটা হচ্ছে আয়াপ্পান। তার মানে এতদিন তারা যাকে অপরাধী মনে করেছিল সে নিজেই আর একটা ভিকটিম।
কোরিয়ান নোবেলকে বলে ওই নীল গাড়ির মধ্যে আমাদের সব প্রশ্নের উত্তর আছে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি একটা টিম থানায় পাঠিয়ে ওই গাড়িটাকে আবার ভালো করে চেক করো। আয়াপ্পান আর ওই গাড়ির মালিক ছাড়াও ড্রাইভার সিটে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা খুঁজে বের করার চেষ্টা করো। আমার মনে হচ্ছে রেলওয়ে স্টেশনের আয়াপ্পান না, বরং অন্য কেউ গাড়ি রেখে গেছে। নোবেল বলে, কিন্তু স্যার আয়াপ্পান নিজেই ওই গাড়ির ব্যাপারে অগাস্টিনকে বলেছে। কোরিয়ান বলে, হ্যাঁ, কিন্তু আয়াপ্পানের জায়গায় যদি অন্য কেউ গাড়িটা ওখানে রেখে যায় তাহলে সবাই তো এটাই ভাববে যে কাজটা আয়াপ্পান করেছে। আর অগাস্টিনের বয়ান অনুযায়ী সবাই তখন কাকে কালপিট ভাববে? আয়াপ্পানকে। আমার মনে হয় এই সুযোগটাই কেউ নিয়েছে। কোরিয়ান বলে, আয়াপ্পান কোনো না কোনো ভাবে আম্বিলির জন্য টাকা জোগাড় করেছে। আয়াপ্পানের স্ত্রীর কথা মতো ভাবলে টাকা জোগাড়ের আইডিয়াটাও আম্বিলি আয়াপ্পানকে দিয়েছিল। তার মানে আম্বিলির কথা মতো আয়াপ্পান কোয়েম্বাটুরে এসে চুরির মালামাল বেচে দিয়েছে। এরপর সে একই গাড়ি নিয়ে কেরালায় ফিরে আসে। টোল প্লাজার সিসিটিভি ফুটেজেও পাওয়া গেছে আয়াপ্পান নিজেই ওই গাড়ি নিয়ে কেরালায় এসেছিল। তারপর হয়তো টোল প্লাজা পার হওয়ার পরে রাস্তায় কেউ আয়াপ্পানকে দাঁড়াতে বলে, হয়তো সেই ভয় দেখিয়েছে অথবা টর্চার করেছে, যার কারণে আয়াপ্পান আম্বিলির নামটাও বলে দিয়েছে। হয়তো তারা দুজনে মিলে এমন কোনো অপরাধ করেছিল যার বদলা কেউ নিতে এসেছে। এরপর সেই অজানা লোকটাই গাড়ি আর টাকা নিয়ে আম্বিলিকে খুঁজতে ত্রিবন্দামে আসে। সেই অজানা লোকটা আম্বিলিকে বলে আয়াপ্পান তাকে পাঠিয়েছে। হয়তো কথা বলেই সে আম্বিলিকে ফাঁদে ফেলে। আম্বিলির বিশ্বাস যেন আরো গভীর হয়, তাই সে আয়াপ্পানের থেকে নেওয়ার টাকা আম্বিলিকে দেয়। তুমি কি পুলিশের ওই কুকুরের খোঁজ করেছো যেটা ডগ শেল্টারে হঠাৎ উদ্ভট আচরণ করছিল? সেই কুকুরটার কথা মনে পড়তেই সাথে সাথেই নোবেল শেল্টারের অফিসে আসে। সেখানে ইনচার্জ বলে, আসলে সেদিনের ঘটনায় টেরির কোনো দোষ ছিল না, সবাই ভয় পেয়ে ছোটাছুটি করছিল। প্রায় 10 জনের মতো আহত হয়। নোবেল জিজ্ঞেস করে, আপনি কি বিহারের ওই ডাকাতির ঘটনা শুনেছেন? ধীরাজ বলে, হ্যাঁ শুনেছি, দুজনের পরিচয় পাওয়া গেছে। সেই ঘটনার পর আমরা সাথে সাথে টেরিকে হাসপাতালে নিয়ে যাই। যখন জানতে পারলাম টেরির সিসিডিএস হয়েছে, তখন টেরিকে ডগ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। সিসিডিএস হচ্ছে মানুষের অ্যালজাইমার রোগের মতো। এই রোগটা হলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা হারিয়ে ধীরে ধীরে সব ভুলতে শুরু করে। তবে এই কষ্ট টেরিকে খুব বেশি দিন সহ্য করতে হয়নি। হঠাৎ একদিন খবর আসে টেরি মারা গেছে। ধীরাজের সাথে কথা শেষ করে নোবেল সাজুকে বলে, আমাদের মনে হয় ওই মিউজিয়ামের সিসিটিভি ফুটেজ অথবা পুলিশ টিমের পক্ষ থেকে যে ছবি তুলতে গিয়েছিল সেইগুলো আবার চেক করা উচিত। সিসিটিভি ফুটেজগুলো দেখার সময় পুলিশের সেই ফটোগ্রাফার আচ্চু বলে, আমি ফুটেজটা ডক্টরকে দেখিয়েছিলাম। প্রবীণ সেই ডক্টরের নাম জানতে চাইলে আচ্চু বলে, আমি তার নাম জানি না, তবে সে একটা লেডি ডক্টর ছিল। আমি জানি এই ফুটেজগুলো বাইরে দেখানো অপরাধ, কিন্তু ওই ডক্টর বলেছিল মিউজিয়ামের ভেতরে টেরি কেমন আচরণ করছিল সেটা দেখলে ট্রিটমেন্ট করা সহজ হবে। সেই ডক্টরের সাথে দেখা করতে গেলে ডক্টর রুবিনা বলে, আমি টেরির আচার আচরণ দেখে বুঝতে পেরেছিলাম সে সব কিছু ভুলে যাচ্ছে। সামনে খাবার দিলেও সে খাবার খেতে ভুলে যায়। তার তলপেট পরীক্ষা করতে গেলেই সে ব্যথায় ছটফট করে। তাই আমার সন্দেহ হলে আমি এক্স-রে করতে বলি। এক্স-রে দেখে মনে হচ্ছিল সে পিন হোল্ডারের মতো কিছু একটা গিলে ফেলেছে। যে জায়গায় ওই পিনটা আটকেছে সেখানে স্প্রিন থাকে, আর এটা যেহেতু অনেক ধারালো তাই তার কারণে পেট ফুটো হয়ে গেছে। খুব ভালো করে দেখলে মনে হচ্ছে এটা আসলে একটা আংটি। হয়তো টেরি ভুল করে একটা আংটি খেয়ে ফেলেছিল। যখন আমি মিউজিয়ামে চুরি হওয়া জিনিসের লিস্ট দেখি তখন আমি শিওর হই টেরি সত্যি একটা আংটি গিলে ফেলেছে। সাজি বলে, আংটিটা 1700 শতকের, তাই ওর দাম অনেক বেশি। ডাচ গভর্নমেন্ট ওটা মিউজিয়ামে রেখেছিল। রুবিনা বলে, পেটে আংটি থাকার কারণে অপারেশন ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, কিন্তু টেরির অবস্থা খারাপ থাকার কারণে অপারেশন করাটাও অনেক রিস্কি ছিল। মনোজ জিজ্ঞেস করে, আসলে কি তুমি ওকে বাঁচাতে চাচ্ছিলে নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য ছিল? রুবিনা বলে, আংটির জায়গায় যদি কাঁচের টুকরা থাকতো তবুও আমি টেরিকে বাঁচানোর চেষ্টা করতাম। আয়াপ্পানের কথা জিজ্ঞেস করলে রুবিনা বলে, শেল্টারের সব কাজের জন্য আমি আয়াপ্পানকে সাথে নিয়ে যেতাম। 2 বছর ধরে আমি ওকে চিনতাম, কখনো অবিশ্বাস করার মতো কোনো কাজ করেনি। মনোজ জিজ্ঞেস করে, তাহলে তুমি এই কথাগুলো আমাদেরকে আগে কেন বলনি? রুবিনা বলে, আসলে আমি পুলিশের থেকে আগেই বেশ কিছু কথা লুকিয়েছিলাম, তাই এই কথা বলার সাহস আর পাইনি। রাতে নোবেল আর স্টেফি খেতে বসলে স্টেফি বলে, আজকাল রুবি কিছুই খেতে চাচ্ছে না। রাস্তার এই কুকুরটা কামড় দেওয়ার পর থেকে ও কেমন যেন আচরণ করছে। নোবেল বলে, তুমি তো ভ্যাকসিন দিয়েছো। স্টেফি বলে, ভ্যাকসিন দিতে হয় 3 ঘন্টার মধ্যে, কিন্তু আমার মনে হচ্ছে 3 ঘন্টা পার হয়ে গিয়েছিল। নোবেল বলে, তাতে কোনো সমস্যা নাই, শুধু শুধু একটা কুকুরের জন্য তোমার এত ভাবার দরকার নেই। রাগ করে স্টেফি খাবার টেবিল থেকে উঠে চলে যায়। নোবেল রুবির ঘরে এসে দেখে রুবি চুপচাপ মেঝেতে শুয়ে আছে। নোবেল রুবির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। এইভাবে আদর পাওয়ার ফলে সাধারণত কুকুররা যা করে রুবিও সেভাবে লেজ নাড়াতে থাকে। সাথে সাথে কিছু একটা মনে পড়লে সে প্রবীণকে কল করে বলে, টেরির দেখাশোনা কে করতো
তার সম্পর্কে সবকিছু খুঁজে বের করো। যেই ছেলেটা টের দেখাশোনা করতো পরের দিন সকালে তাকে ডেকে আনা হয়। ছেলেটার নাম সুধি। নোবেল সুধিকে জিজ্ঞেস করে, কতদিন ধরে সাসপেন্ড হয়ে বসে আছো? সুধি বলে, 6 মাস। আসলে আমাদের চাকরিটাও কুকুরের সাথে নির্ভর করে। যতদিন কুকুর সার্ভিস দেয় ততদিন আমরাও তাদের সাথে থাকি। সেই কুকুর রিটায়ার্ড হয়ে গেলে যদি নতুন করে কাজ করতে চাই তাহলে আবারও নতুন কুকুরের সাথে হরিয়ানাতে 9 মাসের ট্রেনিং করতে হয়। এভাবে 8 বছর পর আমাদের পার্মানেন্ট রিটায়ার নিতে হয়। কিন্তু একটা কুকুরের সাথে থাকতে থাকতে তার ট্রেনার তাকে অনেক ভালোবেসে ফেলে। তাই রিটায়ার্ডের সময় অনেকেই সেই কুকুরটাকে অ্যাডপ্ট করে নেয়। নোবেল জিজ্ঞেস করে, তার মানে তুমি টেরিকে অ্যাডপ্ট করতে চাইতে? সুধীর বলে, না স্যার, আমার থেকে জাসমন টেরিকে বেশি ভালোবাসতো, তাই সে টেরিকে অ্যাডপ্ট করতে চাইতো। নোবেল জিজ্ঞেস করে, জাসমনকে? সুধীর বলে, প্রতিটা কুকুরের দেখাশোনা করার জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হতো। টেরির দায়িত্বে ছিলাম আমি আর জাসমন। কিন্তু পোলাচারিতে একটা কেসের জন্য জাসমন টেরিকে নিয়ে যেয়ে বুঝতে পারে টেরির অ্যালজাইমার হয়েছে। কিন্তু জাসমন আমাকে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে নিষেধ করে। সে বলে কয়েকদিন ট্রেনিং দিলেই এটা ঠিক হয়ে যাবে। নোবেল জিজ্ঞেস করে, পোলাচারিয়ায় এমন কি হয়েছিল? সুধীর বলে, একটা বাসায় ডাকাতির খবর পেয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু ওই বাসায় কিছু গোলাবারুদ পাওয়া গিয়েছিল। সেখানে টেরি একটা বোম মুখে তুলে নেয়। আমরা অনেক চেষ্টা করেও তার কাছ থেকে সেটা ছাড়িয়ে আনতে পারিনি। 2 মিনিট পর সে নিজেই সেটা দিয়ে দেয়। একটু জোরে কামড় দিলেই বোমটা ব্লাস্ট হয়ে যেত। কিন্তু মিউজিয়ামের ঘটনার পরে টেরির রোগটা সবার সামনে চলে আসে। আমি এই বিষয়ে রিপোর্ট করতে চেয়েছিলাম, কিন্তু জাসমন এসব নিয়মকানুন মানতে চায় না। আমি রিপোর্ট করার জন্য জোর করলে জাসমন আমার কলার ধরে হুমকি দেয়। নোবেল জিজ্ঞেস করে, এই জাসমনকে কোথায় পাওয়া যাবে? সুধী বলে, তার গ্রামের বাড়ি গিয়েছে। 2 থেকে 3 দিন আগেই তার সাথে আমার কথা হয়েছিল। সাথে সাথেই পুলিশের একটা টিম সুধীর গ্রামের বাসায় পাঠানো হয়। পাড়ার প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করে তারা প্রবীণকে কল করে জানায় 5 থেকে 6 মাস ধরে সুধীর কোনো খোঁজ খবর নেই। তার পরিবারেও তেমন কেউ নেই। আশেপাশে মানুষের কথা শুনে মনে হচ্ছে তার আচার আচরণ কিছুটা অস্বাভাবিক। নোবেল সুধীরকে বলে, জাসমনকে কল দাও। সুধীর জাসমনকে কল দিয়ে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। জাসমন বলে, 2 দিন আগেই তো বললাম বাসায় আছি। জাসমনের কেমন একটা সন্দেহ হলে সে সাথে সাথেই কলটা কেটে দেয়। সুধীর আবারও কল করে দেখে জাসমন ফোন বন্ধ করে দিয়েছে। থানায় ফেরার সময় নোবেল মনোজকে কল দিয়ে বলে, জাসমন সবাইকে বলেছে সে গ্রামের বাসায় আছে। কিন্তু এই সময় পশ্চিম, এমনকি ওই নীল গাড়িটা যখন রেল স্টেশনের পাশে রাখা হয় তখনও তার লোকেশন সেখানেই ছিল। একটু আগে যখন আমরা কল করেছি তার লোকেশন ছিল এর্নাকুলামে। সে যদি আসল অপরাধী হয় তাহলে ওই গাড়িতে ফিঙ্গারপ্রিন্ট চেক করলেই ধরা পড়ে যাবে। তখনই আলাপুর থানা থেকে সৃজিত কল করে নোবেলকে বলে, গাড়ি পার্ক করার সময় একজন শ্রমিক জাসমনকে দেখেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জাসমন পলিথিনে করে কিছু একটা নিয়ে স্টেডিয়ামে আসে। বেশ কিছু কুকুর তার পিছু পিছু সেখানে আসে। এদিকে গাড়িতে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট জাসমনের সাথে ম্যাচ হলে সাথে সাথেই এইসব আপডেট ডিওএসপি নির্দেশ মতো প্রত্যেকটা জেলার পুলিশের টিম জাসমনকে সব জায়গায় খুঁজতে শুরু করে। মনোজ ডিওএসপির সাথে কথা শেষ করে নোবেলকে কল দিয়ে বলে, কোনো প্রমাণ ছাড়া ডিওএসপি স্টেডিয়ামের থিওরি মানতে নারাজ, তাই প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত এই থিওরি আর কাউকে বলবে না। নোবেল ফোন রাখলেই সুধী বলে, ও কি করেছে এসব জানার পরে? জাসমন আসলে কি করেছে সব জানার পরে আমি কিছুটা আশ্চর্য হই, কিন্তু এখন মনে হচ্ছে ও সবই করতে পারে। কারোর সাথে তেমন কথা বলতো না, সব সময় চুপচাপ থাকতো। ওর আচরণের কারণে কেউ ওর সাথে ভয়ে কথা বলতে আসতো না। সাসপেন্ডের চাইতে জাসমন টেরি অসুস্থ হওয়ার কারণে বেশি কষ্ট পেয়েছিল। তার কষ্ট দেখে আমি বলেছিলাম তুই গ্রামে চলে যা। জাসমন বলে, ওখানে গিয়েই বা কি করব? সুধী বলে, যা হবার হয়ে গেছে, এখন এসব ভুলে যা। জাসমন রেগে বলে, ভুলে যাবো মানে কি? হঠাৎ একদিন আমি যদি তোমাকে বলি তুমি কে আর আমার সাথে বা তোমার কি সম্পর্ক, তাহলে তোমার কেমন লাগবে? মানুষ অথবা পশু সবারই এমন অবস্থায় খারাপ লাগে। তুমি টেরির অবস্থা দেখেছিলে? বেচারা কত কষ্ট পাচ্ছে। আমি একজন সাধারণ মানুষ ছিলাম, কেউ আমাকে দাম দিত না, কিন্তু টেরির কারণে আমি আমার যোগ্য সম্মান পেয়েছি। সবাই আমাকে টেরির জাসমন বলে ডাকতো। টেরির কারণে সবাই আমাকে চিনতো। আজ সেই টেরি আমাকেই চিনছে না। আমি ধীরাজ স্যারের সাথে কথা বলে টেরিকে অ্যাডপ্ট করার ব্যবস্থা করব। ধীরাজের সাথে কথা বলতে গেলে সে বলে এটা একটা স্বাভাবিক ব্যাপার। কুকুরের রিটায়ারমেন্টের সময় তার দায়িত্বে থাকা অফিসার অনেক সময় তাকে অ্যাডপ্ট করে নেয়, কিন্তু সমস্যা হচ্ছে কুকুরটা যদি অসুস্থ থাকে তখন বিষয়টা জটিল হয়ে যায়। জাসমন আমার কাছে টেরি অ্যাডপ্টের কথা বলতে আসলে বলি, দেখো টেরি এখন অসুস্থ, সে তোমাকে ভুলে গেছে, তাই ওকে এখন অ্যাডপ্ট করাটা অনেক ঝুঁকিপূর্ণ। জাসমন বলে, ছোটবেলায় আমার বাবা আমাকে একটা কুকুর দিয়েছিল। সে যখন সন্ধ্যায় কাজ থেকে ফিরে আসছিল তখন সেই কুকুর ছানা রাস্তার পাশে পড়েছিল, তাই বাবা আমার জন্য তাকে নিয়ে আসে। কয়েকদিন পরে প্রতিদিনের মতোই বাবা কাজ থেকে ফিরে আসার সময় বাসার সামনে একটা ভিড় দেখে
সেখানে এগিয়ে যায়। গ্রামের কিছু মানুষ মিলে একটা সাপকে মারছিল। বাবা তাদেরকে আটকে বলে এই পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে। সাপটাকে বাঁচাতে গিয়ে বাবা নিজের শরীরেও কয়েকটা পাথর লাগে। সবাই শান্ত হয়ে গেলে বাবা পাশের এক দোকান থেকে কিছুটা দুধ এনে সাপটাকে খাওয়ালে কিছুক্ষণ পর সাপটা আবার শক্তি ফিরে পায়। গ্রামের লোকজন আবারও সাপটাকে মারা শুরু করলে বাবা সাপটাকে নিয়ে তার জামার ভেতরে লুকিয়ে রাখে। হঠাৎ বাবার মুখ থেকে ফেনা বের হতে শুরু করে আর সে ছটফট করতে থাকে। তার কাছে গেলে হয়তো আমাকেও সেই সাপ কামড়াবে, তাই গ্রামের একজন আমাকে ধরে রাখে। কিন্তু সেই কুকুরটা মানে টিপু ভয় না পেয়ে বাবার কাছে গিয়ে ডাকতে থাকে। বাবার শার্টের মাঝ থেকে সাপটা ফনা তুলে থাকে। আমি বারবার ফিরে আসলেও টিপু ভয় পায় না, বাবার কাছেই দাঁড়িয়েছিল। বাবার লাশটা সেখানেই পড়েছিল। আমাকে কেউ একজন বাসায় নিয়ে আসে, কিন্তু টিপু সেখানেই দাঁড়িয়েই বাবাকে ডাকতে থাকে। আমরা মারা গেলেও ওরা আমাদেরকে ছেড়ে যায় না, তাহলে আমরা কেন ওদেরকে ছেড়ে যাব? কথাগুলো শুনে ধীরাজের দু চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। জাসমান তখন শেল্টারের বারান্দায় অপেক্ষা করছে। তখন তড়িঘড়ি করে ডক্টর রুবিনা সেখানে আসে। জাসমান খেয়াল করে টেরির শেল্টারের দরজাটা খোলা, আর সবাই কেমন যেন ঘাবড়ে আছে। তখন এই শেল্টারের এক লোক এসে জাসমানকে বলে টেরির শরীর অনেক খারাপ ছিল, সে কয়েকদিন ধরে কিছুই খাচ্ছিল না। আজ সকালে তার সেলে গিয়ে দেখি টেরি মারা গেছে। তখন এই ডক্টর রুবিনা বেশ ঘাবড়ে তার সিনিয়রকে বলে, স্যার আপনি আমার কথা হয়তো বুঝতে পারছেন না, বিষয়টা খুবই খারাপ হয়েছে। রুবিনা আর বাকি সবাই কিভাবে ঘাবড়াতে দেখে জাসমানের সন্দেহ হয়। বর্তমানে ডক্টর রুবিনা মনোজকে বলে, টেরির মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে রিপোর্টে এমনটা লেখার জন্যই আমাকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়। আমি যখন ডগ শেল্টারে কুকুরদের ভ্যাকসিন নিতে যেতাম তখন মাঝে মাঝে জাসমানের সাথে আমার দেখা হতো। সেদিন টেরির মৃত্যুর খবর শুনে জাসমান আমার সাথে কথা বলতে আসলে আমি তাকে বলি, তুমি টেরিকে অ্যাডপ্ট করতে এসেছিলে, কিন্তু এখন সে মারা গেছে আর ওরা টেরিকে কবর দিয়ে দিবে। জাসমান জিজ্ঞেস করে, কিন্তু এইসব কিভাবে হলো? রুবিনা জাসমানের ফোনটা নিয়ে সুইচ অফ করে বলে, এই কথা আমি শুধুমাত্র তোমাকে বলবো, কিন্তু এইটা আমি কারোর সামনে স্বীকার করব না অথবা কোথাও লিখিত দিতে পারবো না। এখানে যে ড্রাইভার ছিল এই কাজটা সেই করেছে। রুবিনার কাছে সবকিছু শুনে টেরির এমন নির্মম মৃত্যু জাসমান কোনোভাবেই মানতে পারে না। কবরের সামনে দাঁড়িয়ে টেরির স্মৃতিগুলো মনে করতে করতে জাসমান অঝরে কান্না করতে থাকে। গল্প চলে আসে বর্তমানে। ভাইপেন এরিয়ার এসআই ভেনু নোবেলকে কল করে বলে, জাসমানের ফোন গত 3 সপ্তাহ ধরে প্রায় প্রতি রাতে ভাইপেন এরিয়াতে অ্যাক্টিভ থাকে। নোবেল কুরিয়ানকে কল দিয়ে জানায় জাসমানের ফোন ভাইপেন এরিয়াতে অ্যাক্টিভ আছে। আমরা সব হোটেলে তাকে খুঁজতে পুলিশ পাঠিয়েছি। কুরিয়ান বলে, আমার মনে হয় না সে কোনো হোটেল বা লজে লুকিয়ে আছে। তুমি সেই সাথে সাথে আশেপাশে যারা নতুন বাসা ভাড়া নিয়েছে তাদের খোঁজ বের করো। জাসমান যে বাসা ভাড়া নিয়েছে সেই মালিকের খোঁজ পেয়ে নোবেল সাথে সাথেই সেখানে যায়। বাসাটা এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। বোটে গেলে তাতেই পৌঁছানো যাবে, তাই সবাই বোটে করে রওনা দেয়। চারপাশে বেশ ঘন জঙ্গল, মাঝখান থেকে সরু একটা নদী বয়ে গেছে। সে বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সবাই তাদের ব্যাগ থেকে টর্চ বের করে জাসমানকে খুঁজতে শুরু করে। চারপাশে খুঁজেও জাসমানকে কোথাও পাওয়া যায় না। হঠাৎ একজন ঘরের ভিতরে টর্চ মেরে দেখে জাসমান সিলিং এ ঝুলছে। ঘরের ভিতরে আশেপাশে বেশ তীব্র একটা গন্ধ। ফ্রিজের ভেতরটা একদম ফাঁকা, কিন্তু তারপরও বেশ ঝাঁঝালো একটা গন্ধ আসছে। ঠিক তখনই বিদ্যুৎ চলে আসলে জাসমান যে ফ্যানে ঝুলছে সেটা ঘুরতে শুরু করে। তাড়াতাড়ি সবাই সেই ঘরে আসলে নোবেলের মনে পড়ে তাদের নৌকা যখন জাসমানের বাসার সামনে আসে তখন বিদ্যুৎ চলে গিয়েছিল, আর এইমাত্র বিদ্যুৎ এসেছে। ফ্যানের সুইচটা দেওয়া, তার মানে বিদ্যুৎ যাওয়ার পরে পুলিশ এসেছে বুঝে জাসমান এই কাজটা করেছে। যেহেতু বিদ্যুৎ ছিল না তাই ফ্যান বন্ধ ছিল, আর সে কারণে ফ্যান বন্ধ করার দরকারও পড়েনি। তাই বিদ্যুৎ আসার সাথে সাথেই ফ্যান ঘুরতে শুরু করে, মানে খুব বেশি একটা দেরি হয়নি। বিষয়টা বুঝতে পারার সাথে সাথেই সবাই মিলে জাসমানকে নামিয়ে আনে। এই ঘটনার 3 সপ্তাহ পার হয়ে যায়। স্টেফি রুবিকে গোসল করাচ্ছে। সিঁড়িতে বসে নোবেল পত্রিকায় দেখে স্টেডিয়াম কেসের অপরাধী এখন কিছুটা সুস্থ। সেদিনের পর জাসমানের মুখ থেকে কেউ আর একটা কথাও শুনতে পায়নি। হয়তো তার বলার মতো আর কিছুই ছিল না। ডিওএসপি সবাইকে বলে, স্টেডিয়ামের আশেপাশে যদি এমন কাউকে পাওয়া যায় যারা জাসমানকে সেখানে দেখেছে তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। স্বীকারোক্তি না পাওয়ায় ফরেন্সিক এক ডক্টরকে দিয়ে জাসমানের বিরুদ্ধে তার বাসায় বিভিন্ন প্রমাণ রাখা হয়। জাসমানকে স্টেডিয়ামে এনে সেখানেও তার বিরুদ্ধে সব প্রমাণ রেখে চার্জশিট লেখা হয়। নোবেল মনে মনে বলে, চার্জশিট লেখা আমাদের জন্য বাধ্যতামূলক, তবে আমাদের কাছে চার্জশিট লেখার জন্য নিজেদের মন মতো একটা গল্প আছে। সেই গল্পটাকে চার্জশিটে লেখার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি কখনোই দাবি করব না আমরা সব সত্য বের করেছি, তবে জাসমান স্টেডিয়ামে যাওয়ার পর আশেপাশের কুকুরদের আচরণ দেখে মনে হয়েছে আমরা সত্যের খুব কাছেই ছিলাম। আর এই কুকুরগুলো জাসমানের অপরাধ আর ভালোবাসার নীরব সাক্ষী। কুকুরগুলো জাসমানকে দেখে খুশিতে লেজ নাড়তে নাড়তে তার দিকে এক নজরে তাকিয়ে থাকে, যেন এতদিন তারা জাসমানের জন্যই অপেক্ষা করছিল। তাদের দেখে জাসমানের মুখে একটা হাসি ফুটে ওঠে। আজ জাসমানের হাসি দেখে
দেখে নোবেলের মুখেও একটা স্বস্তির হাসি। আর যাই হোক, সে নিরাপরাধ কাউকে ফাঁসিয়ে কেসে চার্জশিট করেনি। আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে আয়াপ্পান টেরিকে কেন মেরেছিল। আসলে টেরি সে মিউজিয়ামে গিয়ে একটা আংটি খেয়ে ফেলেছিল, যেটা ডক্টর রুবিনা এক্স রে রিপোর্টের মাধ্যমে জানতে পারে। আয়াপ্পান যেহেতু রুবিনাকে নিয়ে শেল্টার হোমে আসতো, তাই এই বিষয়টা সে জানতো যে টেরির পেটে একটা আংটি আছে। সেটা 17 শতকের অনেক দামি আংটি। যেহেতু আম্বালির জন্য এত টাকা জোগাড় করার কোনো সামর্থ্য আয়াপ্পানের ছিল না, তাই আম্বেলের কাছ থেকে আংটির ব্যাপার জানতে পেরে টেরির পেট কেটে সেই আংটিটা বের করে। আগে থেকে আয়াপ্পান চোরাই মালামাল কেনার ডিলারদেরকে চিনত, তাই সে খুব সহজেই আংটিটা বেচে দেয়। আর এই সবকিছু ডক্টর রুবিনার মাধ্যমে জাসমন জানতে পারার পরে সে এই ভয়ানক প্রতিশোধ নেওয়ার জন্য এমন একটা মাস্টার প্ল্যান বানায়, যার সমাধান করতে যে পুরো পুলিশ টিমের নাকানে চুবানি অবস্থা হয়ে যায়। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।